একটু আরেকবার রিপিট করছি। আমাদের এই অ্যাসোসিয়েশনটা হচ্ছে ঢাকা ট্যাক্সেস বারের আওতায়, অর্থাৎ সারা বাংলাদেশে যে ট্যাক্সেস বার রয়েছে ওই ট্যাক্সেস বারের কার্যকলাপের সাথে আমরা একাত্রতা ঘোষণা করি। ট্যাক্স লয়ার সোসাইটি 2017 একটি অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশনে আমরা সাধারণত ট্যাক্সের যে গবেষণামূলক কাজ সেগুলো করে থাকি, বা আমাদের বিভিন্ন সভা সেমিনার হয় ট্যাক্স কিভাবে আর একটু ডেভেলপ করা যায়। সবকিছু মিলে আমরা এই অ্যাসোসিয়েশন ধরে কাজ করে যাচ্ছি সেই 17 সাল থেকে আমরা এই অ্যাসোসিয়েশনটায় আছি। তো এখানে পুরো একটা কমিটি রয়েছে, কমিটির মাধ্যমে এই সংগঠনটা চলে। প্রতি বছরই নির্বাচন হয়, স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে হয়। তো আমরাও আশা করব আপনারা যারা আইটিপি পাস করবেন আপনারাও আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ। থাকলে আমরা আরো আপনাদের বন্ডিংস নিয়ে এটা আরো অনেক দূর আগাবে। আমাদের বিভাগীয় শহরগুলোতেও এই সংগঠনটি রয়েছে। সবাই বিভাগীয় শহরগুলোতেও আমাদের যারা ট্যাক্সেস বারের মেম্বার রয়েছে ওনারাও সক্রিয় ভূমিকা পালন করতেছে। এক সময় আমার মনে হচ্ছে যেভাবে আমাদের এই প্রতিষ্ঠান এই আগাচ্ছি, ওই প্রতিষ্ঠানের হিসেবে আমরা অনেক দূর আগাবো ইনশাল্লাহ। আপনাদের সাহায্য সহযোগিতা চাচ্ছি। তো সবকিছু মিলে আমরা আরো ভবিষ্যতে আপনাদের কিভাবে ট্যাক্সেস বারের মেম্বার হওয়ার জন্য, অর্থাৎ ভাইবা বোর্ডে যারা সিলেক্টেড হবেন, সবকিছু মিলে আমরা আরো চেষ্টা করব যে আপনাদের জন্য আরো ভালো কিছু করা যায়। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে সেশনটা শুরু করব। আমাদের মাঝে আহ, উপস্থিত এখন রয়েছে নেওয়াজ ভাই। নেওয়াজ ভাইকে অসংখ্য ধন্যবাদ, উনি শত ব্যস্ত মানুষ। ভাইকে অনেক শিডিউল নিয়ে ভাইকে নিয়েছি। তো অসংখ্য ধন্যবাদ নেওয়াজ ভাই। আপনি একটু কাইন্ডলি আমাদের আপনি কি আনমিউট করতে পারবেন? একটু দেখেন তো ভাই, তাহলে আমার এখান থেকে আনমিউট করব। নেওয়াজ ভাই শুনতে পাচ্ছেন? নেওয়াজ ভাই শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, আপনাকে শুনতে পাচ্ছি। আমাকে শুনতে পাচ্ছেন সবাই? জি, আসসালামু আলাইকুম ভাই, কি অবস্থা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, উই আর টু অনার্ড আপনাকে পেয়ে। খুবই খুবই এক্সাইটেড। আপনার মতো এরকম একজন বিজ্ঞ, একজন ট্যাক্স লয়ার প্লাস ট্রেনার আমাদের আজকের এই ক্লাস নিবে, আমরা অধীর আগ্রহে বসে আছি আপনার ক্লাসটি নেয়ার জন্য। তো ভাই আর সময় নষ্ট করব না, কারণ এখন খুবই ভাইটাল টাইম, যেহেতু 9টা 7 বেজেছে। তো আপনি শুরু করে দেন কাইন্ডলি। আর আমি স্ক্রিন শেয়ারটা অফ করে দিচ্ছি ভাইয়া, হ্যাঁ। আপনি আপনার প্রেজেন্টেশন শুরু করেন। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি আমি আপনাকে, হ্যাঁ, অ্যালাউ দিয়ে দিয়েছি, আমি আপনাকে কো হোস্ট করে দিচ্ছি ভাইয়া, হ্যাঁ। জি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। জি, আমি আমি আমার স্ক্রিন দেখা যাচ্ছে? এখনো দেখা যাচ্ছে না একটু? ওকে ভাই, ঠিক আছে, আপনি শুরু করেন। নেওয়াজ ভাই আপনি একটু কাইন্ডলি আগে পরিচয়টা একটু দিয়ে নিবেন আপনি, হ্যাঁ, তারপরে শুরু করবেন প্লিজ। হ্যাঁ, আমি পরিচয় দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। জি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছি আমরা? আমাকে সবাই শুনতে পাচ্ছেন? সবাই শুনতে পাচ্ছে কিন্তু কেউ রেসপন্স করতে পারবে না, আমি ওইখান থেকে অফ করে দিয়েছি সবার রেসপন্সটা, ঠিক হ্যাঁ। আছে। আসসালামু আলাইকুম সকলকে, অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমাদের এখন রেসপন্স করতে পারবে, আমি আবার অফ অন করে দিয়েছি, হ্যাঁ, আপনি কথা বলবেন প্লিজ। একটু নেওয়াজ ভাই, একটু 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 কথা বল। নেওয়াজ ভাই শুনতে পাচ্ছেন? আপনি একটু কাইন্ডলি আনমিউট হন, আপনি একটু আনমিউট হন কাইন্ডলি। ওকে ভাইয়া, ঠিক আছে, ওকে। বিগত 2টা দিন আমাদের ট্যাক্সি ড্রাইভার সোসাইটিতে সাড়া দিয়ে দক্ষ এবং গুণী দুজন
প্রশিক্ষক ট্রেনার আমাদেরকে আমাদের সময় দিয়েছেন, আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আগামী একটা দিন অর্থাৎ শনিবার, তার পরবর্তী 13 তারিখ থেকেই আমাদের ভাইবা শুরু হবে। তো এটা আমরা সবাই আশা করি, প্রত্যাশা করি যে ভালো কিছু একটা হবে ইনশাল্লাহ। ট্যাক্সেস লয়ার সোসাইটির এই উদ্যোগ শুধুমাত্র আপনাদের জন্য, সারা বাংলাদেশে যারা আয়কর আইনজীবী হবেন তাদের সফলভাবে যেন ভাইবা দিয়ে আসতে পারেন এবং আয়কর আইনজীবী হতে পারেন, সেই উদ্দেশ্যে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। তো আমি SMG নেওয়াজ, আমি একজন কর আইনজীবী। আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। আচ্ছা, থ্যাংক জি ইউ। ভাই। পাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ। আমি আহ, আহ, কর বিষয়ে, আসলে আমি করের একজন ছাত্র। আমি এই কর বিষয়ে পড়াশোনা করি, জানার চেষ্টা করি। আমি এটা নিয়ে গবেষণা করি, আমি ঘুমের মধ্যে এটা নিয়ে করি, কারণ এটার আইন পরিধি অনেক ব্যাপক। সেই ব্যাপকতায় কিছুই জানতে পারিনি, এজন্য চেষ্টা করি জানার। তো আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা খুব সামান্য কিছু বিষয় নিয়ে কথা বলবো। এই 2 দিন যে বিষয়গুলা আপনাদের সাথে আলোচনা হয়েছে, এর মধ্যে আমি মোটা দাগে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। এইটার বাইরে আসলে সেরকম কোনো ধারা বা প্রশ্নের বিষয় নাই, তবে একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হলো যে আহ, মৌখিক অর্থাৎ ভাইবাটা সিলেবাসের বাইরে একটা মহাসমুদ্র, অর্থাৎ অনেক প্রশ্নই আসতে পারে। যেমন একটা যদি উদাহরণ দেই। নিয়াজ ভাই, আপনি একটু আপনার স্ক্রিনটাকে আর একটু বড় করা যায় ভাইয়া, প্লিজ? আমার স্ক্রিনটা সব মানে বড় করে, এর থেকে তো আর বড় হচ্ছে না। ওকে, ঠিক আছে ভাই, আমার ঠিক এখানে আছে, তো ফুল দেখাচ্ছে। বোঝা যাচ্ছে ভাই, সমস্যা নেই। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভাই। তো বিষয়টা হচ্ছে, ভাইবাটা আসলে সমুদ্রের মতো, কি প্রশ্ন করবে, কাকে কখন কি প্রশ্ন করবে সেটা আমরা জানি না। তবে আমাদের যে বিষয় ভিত্তিক পরীক্ষা, ট্যাক্সের উপরে, দান কর আইনের উপরে, অর্থ আইনের উপরে, বিধির উপরে, তার মধ্যে প্রশ্ন থাকবে, কিন্তু ডিফারেন্ট কিছু বিষয়। যে একটা উদাহরণ দিই, একজন ব্যক্তির নাম নিয়েও ভাইভাতে অনেক বিষয় ভিত্তিক আলোচনা হয়। নামের অর্থ দিয়ে শুরু করে অনেক দূর পর্যন্ত আলোচনা করেন ওখানে যারা থাকেন। তো এটা ওনাদের মর্জির উপরে নির্ভর করে। তো মোটা দাগে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি এই বিষয়গুলো আপনাদের অনেক উপকার হবে। তো প্রথম যে বিষয়টা, আমরা ট্যাক্সের জগতে আসতে গেলে প্রথমেই আমাদের রিটার্নের ক্ষেত্রে 7 হেডস অর্থাৎ আয়ের যে খাতগুলো আছে সেটা নিয়ে আলোচনা হয়েছে। এখানে আমি আপনাদেরকে স্পেসিফিক কিছু বিষয় নিয়ে আলোচনা করতে যাই। তো তার মধ্যে চাকরি হতে আয়, আপনারা এই 7 হেডসটা খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন, এবং আমি যে ধারাগুলা বলতেছি ধারাগুলা দেখে যাবেন মোটা দাগে, এবং কিছু কিছু বিষয় একটু ভালো করে দেখে যাবেন। তো আমাদের আয়ের যে খাতগুলো আছে তার মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা খাত, সেটা হলো চাকরি হতে হয়। কারণ আমাদের গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছে 18 লাখ, তার মধ্যে ধরে যদি নেই আমরা 9 লাখ এমপ্লয়ি, তো 9 লাখ পদটা শুধু সরকারি। এরপরে বেসরকারি চাকরিজীবী রয়েছে, ব্যাংকার্স রয়েছে। তাহলে অনেক বড় একটা অ্যামাউন্ট চাকরি হতে, এই চাকরিরতদের ক্ষেত্রে আমরা আমাদের সরকারের ঘরে কর আহরণ হয়। তো চাকরি হতে আয়ের ধারা 32 থেকে 34 পর্যন্ত। তো এখানে এই 7 হেডস অর্থাৎ এই আয়ের খাতের কথা বলা আছে আয়কর আইনের 30 ধারাতে। তো 30 ধারাতে এই 7 হেডস এর কথা বলা রয়েছে, এবং 33-এ বলা আছে পারকিউজিটের কথা। পারকিউজিটের কথা আমরা আগেও শুনেছি, আবারও বলতেছি, পারকিউজিটের সংজ্ঞা আপনারা দেখেছেন, শিখ দিয়েছি আমরা। এক কথায় যে নিয়োগকর্তা কর্তৃক প্রদত্ত, মানে কর্মচারীকে প্রদত্ত আবাসন ও গাড়ি সুবিধা, এইটুকুই হলো পারকুজির মোটা দাগে সংজ্ঞা। তো পারকুজি নিয়ে আমরা পরবর্তীতে আরেকটু আলোচনা করব। পরবর্তী আমরা আয়ের খাতে চলে যাই, ভাড়া হতে আয়। এটা সেকশন 35 থেকে 39। এই সেকশন গুলা মোটা দাগে দেখে যাবেন, বিশেষ করে 38 অনুমোদনযোগ্য বিয়োজন সমূহ, অর্থাৎ এই ভাড়া হতে আপনি কি রিবেট ফ্যাসিলিটি পাবেন। আমরা যেটা আগেও আলোচনা করেছি যে ভাড়া, টোটাল ভাড়া রিসিভ করার পরে মোট প্রাপ্ত ভাড়ার উপরে আমরা কিছু বিনোজন করতে পারি, অর্থাৎ সুবিধা পাই, ক্রেডিট সুবিধা পাই। তার মধ্যে প্রথম আমরা পাই হলো মেনটেনেন্স এবং রিপেয়ারিং এর একটা অংশ পাই। সেখানে আলোচনা হয়েছিল, যদি আমি আমার বাণিজ্যিক এবং আবাসিক, আবাসিকে যদি থাকি, আবাসিকে যদি ভাড়া হয় 25%, বাণিজ্যিকে 30%। এর মধ্যে আরেকটা অপশন রয়েছে, পৌর কর, ভূমি কর দিয়ে থাকি, সেটার আমি এখান থেকে ছাড় পাবো। আরেকটা রয়েছে, আমি যদি আমি যদি বীমা অর্থাৎ আমার ভবনের বীমা করা থাকে, সেই বীমার থেকে আমি ছাড় পাবো। এবং
আমার এই ভবনটা নির্মাণের জন্য যদি আমি ঋণ নিয়ে থাকি, মর্টগেজ দিয়ে ঋণ নিয়ে থাকি, তো ঋণের যে ইন্টারেস্ট সেটা আমি এখান থেকে সুবিধা পাবো। তো এই বিষয়গুলো একটু ভালো করে দেখে যাবেন। এর পরবর্তীতে আমরা আসি কৃষি হতে আয়। ধারা 40 থেকে 44 পর্যন্ত এই কৃষি হতে আয়ের কথা বলা হয়েছে। বিশেষ করে ধারা 42 এখানেও অনুমোদনযোগ্য বিনিয়োজনের কথা বলা আছে, এবং ধারা 43-এ হিসাব রক্ষণাবেক্ষণ না করার ক্ষেত্রে বলা আছে। তো এইখানে বিনোদনের ক্ষেত্রে বলা আছে 42 ধারাটাই কি বলা আছে আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন। আর 43-এর ক্ষেত্রে যদি আমি হিসাব রক্ষণাবেক্ষণ করি, তাহলে অর্থাৎ আমি কৃষি আয়ের হিসাবের সমস্ত হিসাবগুলা দেখিয়ে আমার উৎপাদন থেকে বাদ দিব। আর যদি আমি না করি তাহলে সরাসরি উৎপাদন ব্যয় 60% আমি কৃষি আয়ের থেকে বাদ দিব। এটা হলো সংক্ষিপ্ত সংক্ষিপ্ত আলোচনা। আপনারা একটু দেখে যাবেন। পরবর্তীতে আসি ব্যাক। এখানে ধারা 45 থেকে 56, এখানে সকল ধারাগুলো একটু দেখে যাবেন, কারণ এখানে ব্যবসা ক্ষেত্র থেকে বেশ কিছু বিষয় ইম্পর্টেন্ট আছে। এগুলো এই জন্য আপনারা প্রত্যেকটা ধারা একটু চোখ বুলিয়ে যাবেন। আর এখানে একটা বিশেষ বিষয় আছে, যদি আমরা ক্ষতি বলি, ওইখানে কুঋণ যেটা আছে, কুঋণটা একটু দেখে যাবেন যে কুঋণটা কি। এখানে ব্যবসার একটা বিষয় থাকে কুঋণ, সেই কুঋণটা আপনারা একটু চোখ বুলিয়ে যাবেন। পরবর্তীতে আছে মূলধনী আয় 57 থেকে 61। এই মূলধনী আয়ের ক্ষেত্রে আমি একটু ধারাসহ কথা বলি যে এইখানে যদি আমি গেইন করি, অর্থাৎ আমার একটা অ্যাসেট আছে, আমি যদি উদাহরণ দেই, আমার একটা জমি ছিল, সেই জমিটা আমার ফাইলে ছিল এবং আমি পরবর্তীতে জমিটা বিক্রি করেছি, তাহলে আমার ক্রয় মূল্য যেটা ছিল এবং বিক্রয় মূল্য যদি বেশি হয় তাহলে গেইন হবে, এবং এটাকে বলা হয় গেইন ট্যাক্স বা মূলধনী আয়। এটা আমার শুধু জমি না, এটা আমার অ্যাসেট, গাড়ি হতে পারে, আমার অন্য কোনো সম্পদ হতে পারে। এইরকম মূলধনী আয় হলে সেখানে শুধুমাত্র যদি জমির ক্ষেত্রে হয়, এটা একটু মনে রাখবেন, জমির ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে এটা চূড়ান্ত কর দেয়। অর্থাৎ এখানে আপনাকে অতিরিক্ত কোনো ট্যাক্স দিতে হবে না। এখানে যে রেজিস্ট্রির সময় যে উৎসে কর কাটা হবে সেটা আমরা সমন্বয় করতে পারবো। তো এই চূড়ান্ত কর দায়ের মধ্যে কয়েকটা সেকশন রয়েছে, তার মধ্যে আছে 102, 105, একটু লিখে নেন আপনারা। 102, 105, 111, 125। 102 ব্যাংকের কথা বলা আছে, 105 সঞ্চয়পত্রের কথা বলা আছে, 111-তে বলা আছে জমি যদি অধিগ্রহণ হয়, আর 125-এ বলা আছে জমি হস্তান্তর, অর্থাৎ আমরা যেটা বিক্রি করি। তো এই মূলধনী আয় যদি জমি 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 অধিগ্রহণ হয় এবং জমি হস্তান্তর হয়, বা আমার কোনো সম্পদ বিক্রি করে আমি গেইন করি, সেটাই আমার মূলধনী আয়। যেখান থেকে উৎসে কর কাটা থাকবে, অর্থাৎ 111, 125, সেখানে আমার ফাইনাল চূড়ান্ত কর দেয়। এখানে আমার আর কোনো কর সমন্বয় করা লাগবে না। এটা আমরা শুধু মাথায় রাখবো। পরবর্তীতে আসি আমরা আর্থিক পরিসম্পত্তিতে আয়। এখানেও সকল ধারাগুলো একটু দেখে যাবেন 62 থেকে 65 পর্যন্ত। আর অন্যান্য উৎস হতে আয়, তো 66 থেকে 69 পর্যন্ত দেখে যাবেন। অন্যান্য উৎস হতে আয়ের কি হতে পারে, এরকম যদি প্রশ্ন আসে আপনারা বলবেন সেটা হচ্ছে, আমি একজন লেখক, আমি যদি বই লিখি সেখান থেকে আমি যে রয়্যালিটি পাবো, আমি যদি বক্তৃতা করে সম্মানী পাই, আমি যদি লেকচার দিয়ে সম্মানী পাই, আমার কিছু আমার বাড়িতে গাছ আছে, গাছের কাঠ বিক্রি করে যদি আমি সেটা বিক্রি করে যে ইনকামটা করব, এই সবগুলো এই মোটামুটি আয়গুলা, এই যে কটা বললাম, এটাই হলো অন্যান্য উৎস থেকে আয়। এবার আমরা বলেছিলাম যে আমরা পারকিউজিটের কথা বলেছিলাম। সেই পারকিউজিটের যে বিষয়টা ছিল, আমাদের আয়কর আইন 2024-এ পারকিউজিট ছিল আবাসনের বার্ষিক মূল্য 1,20,000 টাকা, এটা আবাসনের ক্ষেত্রে। আর গাড়ির ক্ষেত্রে বলা ছিল, যদি গাড়ি আমার 1500 সিসি হয় তাহলে 10,000 টাকা প্রতি মাসে, আর যদি 2500 সিসির উপরে হয় তাহলে 25,000 টাকা প্রতি মাসে। সেটা পরিবর্তন হয়ে স্ল্যাব আকারে আসছে, সেটা হচ্ছে আপনার 1500 সিসি 15,000 টাকা, মোর দেন অর্থাৎ 15 থেকে 2,000 সিসি 2,000 টাকা, 2,000 থেকে মোর দেন অর্থাৎ 2500 সিসি পর্যন্ত 30,000 টাকা, এবং 2500 থেকে মোর দেন যার উপরে আর যত সিসি আসে 50,000 টাকা নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে এই পারকিউজিট ফ্যাসিলিটি দেওয়া হবে। এই টাকার অ্যামাউন্ট আমি যেটা বলেছি সেটা মাসিক, এটা আমরা 12 দিয়ে গুণ দিলে যে টাকাটা হবে সেটা বাৎসরিক মূল্য হবে। এবার আমরা আসি
বিশেষ ধারাসমূহ, কর অব্যাহতি। তো এই বিশেষ ধারাসমূহ আমরা একটু দেখে যাব। কর অব্যাহতি, আসলে কর অব্যাহতি বিষয়টা মূলত বলা আছে ষষ্ঠ তফসিলে। ষষ্ঠ তফসিলে বলা আছে কর অব্যাহতি, রেয়াত ও কর ক্রেডিটের বিস্তারিত বর্ণনা ষষ্ঠ তফসিলে সুন্দর করে বলা আছে, আপনারা একটু দেখে যাবেন। যদি আমরা উদাহরণ দিই যে আসলে কর অব্যাহতি আমরা কিসে পাবো, কিসে কিসে কর অব্যাহতি পাবো, কোন কোন বিষয়ে পাবো, তাহলে আমরা বলতে পারি যে আমরা সরকার কর্তৃক যদি কোনো পুরস্কার পাই, তারপরে ভবিষ্যৎ তহবিলে 2,50,000 টাকা পর্যন্ত কর অব্যাহতি, এর পর্যন্ত আমি যত এই 2,50,000 নেওয়াজ যদি ভাই, আমি। আপনার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। আমরা আমরা আপনার প্রথম স্লাইডে আছি, দেখতে পাচ্ছি আর কি স্ক্রিনে। একটু কাইন্ডলি দেখবেন। মেয়াজ ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি 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 স্লাইডটা করতেছি একটু। আপনি স্লাইডটা চেঞ্জ করবেন ভাইয়া, এই যে এখানে দেখেন ওই যে 66% আছে না, 66% যেখানে আপনার জুমিং অপশনটা ওই কোণার মধ্যে দেখেন একটা বার রয়েছে, তারপরে ওইটার মধ্যে একটু ক্লিক করেন ভাই প্লিজ। ওইটার মধ্যে ক্লিক করলে আপনি একটা প্রেজেন্টেশন মোডে চলে আসবে, তখন আপনি অনায়াসে এন্টার দিয়ে কি করতে পারবেন। তাহলে ভাই পরেরটাই আমরা একটু যাব, পরের ইয়ে 2 নাম্বার স্লাইডটাতে একটু ক্লিক করেন তো ভাই। নেওয়াজ ভাই, হ্যাঁ, আমি আমি এখন কি দেখা যাচ্ছে আমার স্লাইডটা? আপনার প্রথম স্লাইড দেখতে পাচ্ছি। হ্যাঁ দেখা যাচ্ছে ভাই, এখন আসছে কর অব্যাহতি ধারা 76। আর কিউজি আসছে পরের হ্যাঁ স্লাইড? আসে, হ্যাঁ আসছে, চাকরি হতে আয় আসছে। ওকে আচ্ছা, ভাই থ্যাংক ইউ। কন্টিনিউ প্লিজ। ওকে, কর অব্যাহতি ধারা যেটা বলছিলাম আমরা, তো সেক্ষেত্রে যদি প্রশ্ন করে কোন 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 আয় থেকে পাবেন, সেক্ষেত্রে আমরা বলতে পারি ভবিষ্যৎ তহবিল থেকে। চাকরি হতে আয়ের ক্ষেত্রে আমি কর অব্যাহতি পাবো, আমি মোট ভাই, আয়ের এক স্লাইডে কর তৃতীয়াংশ। অব্যাহতি দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্লাইডে কর অব্যাহতি দেখা না না, যাচ্ছে না। এটা আমি ব্যাখ্যা করতেছি। এটা আমি ব্যাখ্যা করতেছি, জাস্ট বলে আলোচনা করতেছি, কারণ এত বড় স্লাইড লিখতে গেলে অনেক সময় লাগবে। আমি জাস্ট আপনাদেরকে কর অব্যাহতি ধারা 76-এ আপনাদেরকে বলছি ষষ্ঠ তফসিল। ষষ্ঠ তফসিলে কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট এই সেকশনে বিস্তারিত বলা আছে। তার মধ্যে আমি আপনাদেরকে মোটা দাগে কয়েকটা অব্যাহতির কথা বলতেছি। ভবিষ্যৎ তহবিল বলছি, সরকারি চাকরির ক্ষেত্রে 1/3 রেমিটেন্স হতে, সরকারি সরকার হতে প্রাপ্ত যে পুরস্কারগুলো, এই ইত্যাদি এই বিষয়গুলো কিন্তু কর অব্যাহতির বিষয় বলা আছে। তার পরবর্তীতে চাকরি হতে উৎসকর কর্তন, অর্থাৎ যারা বেতন পান, এটা আমরা বেতনের ক্ষেত্রে যাদের একটা সংজ্ঞায় আমরা সেদিনকে আলোচনা করেছিলাম, 6 লাখ টাকার উপরে যাদের বেতন তাদেরকে উৎসকর কাটতে হবে, সেখানে বলা ছিল 86 ধারা। এই 86 ধারায় এবং উৎসকর কর্তনের এছাড়াও উৎসকর কর্তনের যে ধারাগুলো এখানে বলা আছে, 88 থেকে 92, 94 থেকে ধারাগুলো যেগুলো আমি লিখে দিয়েছি, প্রত্যেকটার ক্ষেত্রে উৎসকরের কথা বলা আছে, উৎসকর কর্তনের কথা বলা আছে। এই উৎসকর কর্তনের আমি কয়েকটা বিষয় বলি। যেমন 105-এ বলা আছে সঞ্চয়পত্রের মুনাফা, 102-এ বলা আছে আমার যদি ডিপিএস থাকে, আমি যদি ডিপিএস করি, অথবা আমি যদি ফিক্সড ডিপোজিট রাখি অথবা এফডিআর করি, এখান থেকে আমি যে অর্থাৎ ব্যাংকের যে মুনাফাটা পাবো, সেই মুনাফা থেকে যেটা সেটার কথা স্পেসিফিক বলা আছে। তারপরে 111-এর কথা বলা আছে। সিএনএফ যখন একটা কাজ করবে, তো সিএনএফ এর যে বিলটা পাবে, বিলের এগেইনস্টে ওনার উৎসকর কর্তন করা হবে। আমদানি রপ্তানি যিনি করবেন, আমদানি রপ্তানি পর্যায়ে ওনার কাছ থেকে উৎসকর কর্তন করা হবে। তারপরে বীমা কোম্পানি প্রতিষ্ঠান যখন কাজ করবেন, তাদের কাছ থেকে উৎসকর কর্তন করা হবে। এইরকম পয়েন্টগুলো বললাম, যে ধারাগুলো আছে, ধারায় উদাহরণগুলো দেওয়া আছে, আপনারা মোটা দাগে একটু চোখ বুলিয়ে যাবেন। 2, 4টা বা 5টা দেখে গেলেই হবে। জিজ্ঞেস করলে যেমন আমাদের পরীক্ষায় আসছিল 5টা লিখতে, এরকম 3টে থেকে 5টা বলতে পারলেই হবে। এর পরবর্তীতে আসি অগ্রিম কর, অর্থাৎ অ্যাডভান্স ট্যাক্স। তো অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে প্রথমে আছে ধারা 52, সিগারেট প্রস্তুতকারী প্রতিষ্ঠান প্রতি মাসে নিট বিক্রয় মূল্যের 3%, যেটা 24 সালে সংশোধন ছিল 3%, 24 সালের আইনে ছিল। এই বছর যেটা পরিবর্তন হয়েছে, 3-এর জায়গায় এটা 5% হারে অগ্রিম
কর পরিশোধ করিবেন। এছাড়া ধারা 153 ব্যক্তিগত মোটরযান মালিকগণ হইতে অগ্রিম কর সংগ্রহ করিবেন। অর্থাৎ আমাদের যাদের 4 চাকার গাড়ি আছে, 4 চাকার গাড়ি আমরা ব্যবহার করি, তাদের ক্ষেত্রে বলা আছে যে প্রতি বছর নির্ধারিত সময়ে আমি যখন এই গাড়ির ফিটনেস অথবা গাড়ির ট্যাক্স টোকেন করতে যাব, ঠিক সেই সময় আমার কাছ থেকে গাড়ির সিসি ভেদে আমার কাছ থেকে এই এক অগ্রিম কর কর্তন করে রাখবে। আরেকটা অগ্রিম কর আমরা দিয়ে থাকি, সেটা হচ্ছিল সিটি কর্পোরেশনে যখন আমরা ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাই, তখন ওখান থেকে আমাদেরকে অগ্রিম কর কর্তন করা হয়। 154 ধারায় অগ্রিম কর পরিশোধের কোন ব্যক্তি, যেটা বলছিলাম 6 লক্ষ ভাই, একটা মিনিট টাকার ভাই, অধিক একটা হইলে মিনিট, উক্ত আপনি কি স্লাইড করদাতা থেকে কর্তৃক। বলতেছেন নেওয়াজ ভাই? আপনি কি হ্যাঁ, স্লাইড থেকে বলতেছেন? স্লাইড, হ্যাঁ, আপনার স্লাইড মানে কত নাম্বার স্লাইড? এখানে কিন্তু আয়কর আইন 2013 খাতসমূহ চাকরি হতে হয় 32-34, এই স্লাইডেই কিন্তু আমরা আছি ভাই। আপনি কি অন্য স্লাইড থেকে কথা বলতেছেন? তাহলে আবার চেঞ্জ হয় নাই, তাই তো? জি জি, হ্যাঁ, একটু কাইন্ডলি 2 নাম্বার পেজে আছি ভাই আমরা। হ্যাঁ, স্যার আপনি যখন স্লাইড চেঞ্জ করবেন তখন আমাদের একটু বললে আমরা হয়তো বুঝতে পারবো, তাহলে আপনারা যদি স্লাইড চেঞ্জ না হয় আমরাই বলে দিতে হ্যাঁ, পারবো স্যার আপনাকে। এখন ভাই আছি 5 নাম্বারে, এখন 5-এ আছি। দেখা যাচ্ছে অগ্রিম জি কর। স্যার, এক অগ্রিম কর দেখা যাচ্ছে স্যার। জি, আচ্ছা, 154 ধারা অগ্রিম কর পরিশোধ কোন ব্যক্তি নিরূপিত আয় বর্ষে, যে আমরা যেটা আলোচনা করছিলাম যে 6 লক্ষ টাকার আর অধিক হইলে তাকে করদাতা কর্তৃক প্রতি চলমান অর্থ বছরের আয়ের উপরে কিন্তু অগ্রিম কর পরিশোধ করতে হইবে। ভাই আমার স্লাইডটা চেঞ্জ হচ্ছে না, কোথাও কি লক হয়ে গেল? স্লাইড শো আপনি রিজিউম। স্লাইডটা কি চেঞ্জ হয়েছে? অগ্রিম কর আছে, অগ্রিম কর ধারা 152 স্যার, মানে 5 নাম্বার স্লাইডে আছি আমরা, এখন 6 নাম্বার। যেখানে যেখানে 66% আছে ওখানে স্ল্যাব শোটা দিয়ে আপনি একটা ধারা 155 অগ্রিম করের পরিমাণ, যেটা আমরা আলোচনা করতেছিলাম যে 6 লাখ টাকার উপরে যদি বাৎসরিক আয় হয় তাহলে তাকে অগ্রিম কর প্রদান করতে হবে। সেই সেই কত ধারায় করতে হবে? 155 ধারায় পরিশোধের সময়ের কথা বলেছে। তো সময়ের কথা বলেছে 4টা কিস্তিতে, যেটা 15 সেপ্টেম্বর, 15 ডিসেম্বর, 15 মার্চ, 15 জুন, এবং পরিশোধের পরিমাণ এটাকে 100-র মধ্যে 4 দিয়ে ভাগ করেছে স্ল্যাবে, অর্থাৎ প্রতি প্রতি কোয়ার্টারে আমরা 25% করে অগ্রিম কর পরিশোধ করব। আর ধারা 157 যে কথাটা বলা হয়েছে অগ্রিম করের কিস্তি প্রদানের ব্যর্থতা, যদি আমি ব্যর্থ হয়ে যাই সেক্ষেত্রে অগ্রিম কর পরিশোধ করতে হবে এরূপ কোন করদাতা যদি মূল পরিগণনা অনুসারে বা ক্ষেত্রমতে প্রকৃতকালীন হিসাব অনুসারে নির্ধারিত তারিখে উক্ত করের কোন কিস্তি পরিশোধে ব্যর্থ হন, তা হইলে তিনি উক্ত কিস্তির ক্ষেত্রে খেলাপি করদাতা হিসেবে গণ্য হবেন। সেক্ষেত্রে আমরা খেলাপি হব, সেক্ষেত্রে আমাকে অর্থদণ্ড, এখানে জরিমানা আরোপ করতে পারে যদি অথরিটি চান। পরবর্তীতে আমরা আসি ধারা 163 ন্যূনতম কর। ন্যূনতম কর এই আইনের অন্যান্য বিধানে যাই থাকুক না কেন, কোন করদাতা কর্তৃক এই ধারা বিধানাবলী সাপেক্ষে ন্যূনতম কর পরিশোধ করতে হইবে। আমরা এর আগে আলোচনা করছিলাম অগ্রিম কর, ওখানে বলছিলাম যে বেতন থেকে শুরু করে অ্যাডভান্স, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে যে টাকাটা কাটা হয় সেই টাকাটাই এখানে ন্যূনতম কর হিসেবে এই সেকশনগুলোতেই বলা হয়েছে। অর্থাৎ আমার সিএনএফ থেকে যে কর্তনটা হইবে, অথবা আমদানি রপ্তানি পর্যায়ে প্রতিষ্ঠান কর্তৃক যে কর্তনটা হইবে, বা ব্যাংক যে আমাকে উৎসে কর দিবে, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা অ্যামাউন্ট, অর্থাৎ 5%, 10%, 15% এরকম একটা অ্যামাউন্ট ধার্য করা আছে। তো এই ধার্য করা আছে মানে ওইটাই হলো আমার ন্যূনতম কর। ওই সেকশনের সাথে এই সেকশনের একটা যোগসূত্র রয়েছে। তো এটা আমরা এক নজরে একটু দেখে যাব। পরবর্তী স্লাইডে কি দেখতে পাচ্ছি আমরা? ধারা 165 দেখা যায়। স্যার 7 নাম্বার, এখন 7 হ্যাঁ, নাম্বার আসেনি স্লাইড। আসেনি। আসেনি, তারপরে
আগে চলে আস- গেছি। হ্যাঁ আসছে আরেকটু। ভাই একটু। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। আসছে 165 166 আসছে ভাই। আচ্ছা, ওকে। এবারে আসি আমরা ধারা 165 এবং 166। এই যে আমরা এত কিছু করতেছি, আমরা 7S করতেছি, আমরা ক্যালকুলেশন করতেছি, আমরা উৎসেকর দিচ্ছি, আমরা অ্যাডভান্স টেক দিচ্ছি, কিন্তু সব বিষয়গুলা কোথায় কিভাবে হবে? তো আমরা আলোচনা করেছিলাম 180 ধারাতে রিটার্নের মাধ্যমে দিব। তো সেই আয়কর রিটার্ন এবং রিটার্ন দাখিলটা কি? আয়কর আইনে 165-তে আর মোবাইল নাম্বারটা দেখুন। কিছু বলছেন? হ্যালো, শোনা যাচ্ছে? আসিফ ভাইয়ের নেটওয়ার্কের কারণে কি সমস্যা হচ্ছে আসিফ ভাই? না না, আমার এখানে ভাইয়া নেটওয়ার্ক পাচ্ছি তো, ফুল আচ্ছা নেটওয়ার্ক। আচ্ছা, ঠিক আছে। তো 65 এবং 65-তে বলা আছে যে বোর্ড করদাতাদের জন্য শ্রেণী ভিত্তিক যেরূপ উপযুক্ত বিবেচনা করিবেন সেই রূপ এটা নির্ধারণ করিতে পারিবেন। অর্থাৎ আমরা এখন আমরা আগে যে রিটার্ন দাখিল করিতাম, পরবর্তীতে 23 একটা রিটার্ন ফরম্যাট চালু হয়ে 10 পাতার বোর্ড নির্ধারণ করে রেখেছে, সেই রিটার্নে 180 ধারাতে আমরা রিটার্ন দাখিল করতেছি। পাশাপাশি আবার রাজস্ব বোর্ড বলতেছে যে ঢাকা, উত্তর, দক্ষিণ, আহ, আহ, গাজীপুর এবং নারায়ণগঞ্জ এছাড়া ব্যাংক এবং কিছু বেসরকারি কর্মকর্তারা বাধ্যতামূলক অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করবেন। আমরা কিন্তু উপযুক্তভাবে রিটার্ন দাখিল করতেছি। এটা বিবেচনা করে যেরূপ আমাদেরকে রিটার্ন প্রোভাইড করবেন, নির্দেশনা আসবে, আমরা ঠিক সেইভাবেই রিটার্ন দাখিল করব। স্বাভাবিক করদাতা রিটার্ন সকল প্রকার আয়ের বিবরণী থাকবে এবং বাংলাদেশের বাইরে যদি কোনো অবস্থানগত কোনো সম্পত্তি থেকে থাকে সেই সম্পত্তি ও দায়ের বিবরণী এবং ক্ষেত্রমতে জীবনযাপন, অর্থাৎ আমার লাইফ স্টাইল, আমার জীবনযাপনের যে খরচ ব্যয় রয়েছে সেই বিবরণী এখানে সম্মিলিত, অর্থাৎ সেই বিবরণীর তথ্য আমরা এখানে দিতে হবে ওই রিটার্নের মধ্যে। আর ধারা 66-তে বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি উপকর কমিশনারের নিকট সংশ্লিষ্ট আয় বছরের জন্য রিটার্ন দাখিল করিবেন। এখানে বাধ্যবাধকতা, অর্থাৎ কাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, যদি বলা হয়, প্রশ্ন করা হয় যে কাদের রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, তো এখানে আমরা অবশ্যই কয়েকটা বিষয় অবশ্যই বলবো। জাস্ট 3টা বা 4টে পয়েন্ট বললেই হবে। মানে খুব সহজেই বলবো যে সংশ্লিষ্ট কর বছরের মধ্যে, অর্থাৎ সংশ্লিষ্ট কর বছরের পূর্ববর্তী 3 বছরের মধ্যে, সংশ্লিষ্ট আয় বর্ষের অব্যাহত পূর্ববর্তী 3 বছরের মধ্যে যদি কারোর রিটার্ন কর বছর নির্ধারণ করা হয়, মানে এইখানে একটা বিষয় ছিল যে আগে বলা ছিল কোন ব্যক্তি রিটার্ন করার ক্ষেত্রে, অর্থাৎ ইটিন গ্রহণ করার ক্ষেত্রে উনি যদি জমি বিক্রি অথবা কেনার জন্য ইটিন করেন, অথবা উনি ভাই যদি ক্রেডিট কার্ডের স্লাইডটা জন্য। মনে হয় আসেনি ভাইয়া, স্লাইডটা চেঞ্জ হবে একটু। আমরা 8 নাম্বার স্লাইডে আছি। এখনো 8 নাম্বারে আছি ভাই, 9 নাম্বারে। আমি 66 নিয়ে আলোচনা করতেছি, কাদের বাধ্যবাধকতা রয়েছে এই ওকে, বাধ্যবাধকতাটা আমি ঠিক জাস্ট আছে। আপনাদের কয়েকটা পয়েন্ট বলার চেষ্টা করতেছি। তো এরকম বলা ছিল যে তাদের ক্ষেত্রে বাধ্যবাধকতা ছিল না রিটার্ন। পরবর্তীতে এই রকম ব্যক্তি 3 বছর কোনো বছর যার কর নির্ধারণ করা হয়, যদি এরকম নির্ধারণ করা হয় যে না আপনার অনেক বছর হয়ে গেছে, এখন আপনাকে কর নির্ধারণ করতে হবে, সেই ক্ষেত্রে তাদের জন্য রিটার্নের বাধ্যবাধকতা রয়েছে। যদি একটা কোম্পানির শেয়ার হোল্ডার অথবা পরিচালক অথবা 224 ধারা অনুযায়ী রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে, এরকম কোন ব্যক্তি থাকেন, তাহলে তাদেরকে অবশ্যই রিটার্ন দাখিল করতে হবে। এর পরবর্তীতে আসি আমরা ধারা 167, ধারা 168 আয়কর রিটার্ন ও রিটার্ন দাখিলের মধ্যেই এটা। তো 167-তে বলা আছে সম্পদ ও দায়ের বিবরণী দাখিল। এই ধারায় বিধান সাপেক্ষে প্রত্যেক স্বাভাবিক করদাতা আবশ্যিকভাবে অর্থাৎ আয়কর রিটার্নে আমরা IT10B অংশ, যেটাকে আমরা আগের দিন আলোচনা করেছিলাম, IT10B অংশের সম্পদ এবং দায় বিবরণীটা আমরা উল্লেখ করি, সেটা IT10B অংশে। এইটার সেকশন, এটার ধারা হলো 167। এর ডিটেল বলা আছে। সম্পদ বিবরণী দায়ের দাখিল করবেন শর্ত সাপেক্ষে। এইখানে সম্পদ বিবরণীর ক্ষেত্রে অবশ্যই যদি তার 50 লাখ টাকার উপরে উনার যদি আয় থাকে, উনার যদি গাড়ি থাকে,
উনার যদি ব্যাংক লোন থাকে, উনার যদি 8,000 স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্ট থাকে, তাহলে বাধ্যবাধকতা অবশ্যই রয়েছে, উনি এক্সকেপ করার কোনো সুযোগ নাই। যেমন অনলাইনে রিটার্নের ক্ষেত্রে 50 লাখ টাকা কম এবং আর তার কোনো কিছুই যদি না থাকে, সেক্ষেত্রে আমরা এখানে সম্পদ বিবরণী দাখিল স্কিপ করতে পারবো না, সেখানেও আমাদেরকে তার তথ্য দিতেই হবে। তো এখানে ওগুলো থাক বা না থাক, আয়কর রিটার্নে অবশ্যই আমাকে এই IT10B অর্থাৎ 167 ধারায় সম্পদ বিবরণী দাখিল করতেই হবে। এবং 168 ধারায় জীবনযাপন সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল প্রত্যেক করদাতা, স্বাভাবিক করদাতা কে রিটার্নের আবশ্যিকভাবে, অর্থাৎ আয়কর রিটার্নে আমরা যেটা বলতেছি IT10BB, সেটা হচ্ছে জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয় বিবরণী 168 সেকশনে বলা আছে। তো সংশ্লিষ্ট ব্যয় বিবরণী দাখিল করতে হবে শর্ত সাপেক্ষে। এইখানে একটা শর্ত হলো, যদি 50 লাখ টাকার নিচে আমার আয় নিট সম্পদ থাকে এবং আমার যদি আর কোনো কিছু না থাকে, হেডস অফ ইনকাম যদি ফাইনাল চূড়ান্ত করা, অর্থাৎ আমরা যদি উদাহরণ দিই যে সঞ্চয়পত্র থেকে মুনাফা এরকম একটা আমার রয়েছে, সেক্ষেত্রে আমার আরেকজনের পরে নির্ভরশীল সংসার আরেকজন পরিচালনা করে, সেক্ষেত্রে আমার না হলেই চলবে। কিন্তু যদি এখানে আমার 50 লাখ টাকার উপরে আমার নিঃসম্পদ হয়, আমার যদি বাড়ি ভাড়া থাকে, অর্থাৎ 8,000 স্কোয়ার ফিট আমার যদি অ্যাসেট থাকে, ফ্ল্যাট থাকে, আমার যদি গাড়ি থাকে, অবশ্যই আমাকে জীবনযাত্রার দায় বিবরণী দাখিল করতে হবে। জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার এখানে যে 5 লক্ষ টাকার বেশি ইনকাম হলে জীবনযাত্রার মানে IT10BBটা ইয়ে করতে হবে, এই ধরনের একটা কন্ডিশন। এখানে অনেকগুলো পয়েন্ট আছে, এটাও একটা পয়েন্ট। আমি জাস্ট মোটা দাগে একটা দুটো পয়েন্ট আপনাদেরকে বলছি, এই জন্য ওই সেকশনগুলো আপনারা দেখে যাবেন। আরো কিছু পয়েন্ট আমি দুটা তিনটা করে পয়েন্ট বলে যাচ্ছি, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, আপনারা একটু দেখে যাবেন এক নজর। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন স্যার, এই যে বলছিলেন যে 8,000 স্কোয়ার ফিটের ব্যাপারটা, আসলে তো আমরা যেটা জানি যে সিটি কর্পোরেশন এলাকায় গৃহ সম্পত্তি থাকলেই তাকে সম্পদে দেখাতে হবে। 8,000 স্কোয়ার ফিটেরটা চলে আসবে আমি বলছি হচ্ছে ট্যাক্সে। জীবনযাত্রার মানের ক্ষেত্রে ওইটা বাধ্যবাধকতা আছে। 50 লাখ টাকার উপরে যদি ওনার নিঃসম্পদ থাকে, ওনার যদি সিটি কর্পোরেশনে অ্যাপার্টমেন্ট থাকে, ওনার যদি গাড়ি থাকে, আর সম্পদ বিবরণী অবশ্যই দাখিল করতে হবে। ওখানে বাধ্যবাধকতা রয়েছে। যদি উনার 50 লাখ টাকার নিচে নিট সম্পদ থাকে, ওনার যদি কোনো এক কিছুই না থাকে, সম্পদই না থাকে, তাহলে তো সম্পদের ঘর তো আপনার ফিল আপ করতে হচ্ছে না। কিন্তু যদি 50 লাখ টাকার উপরে নিঃসম্পদ থাকে আর যদি এই তথ্যগুলো থাকে, তাহলে ওনাকে অবশ্যই এটা ফিল আপ করতে হবে। এই জন্য ওই সেকশনের মোটা দাগে 5টা পয়েন্ট আপনারা একটু দেখে যাবেন। স্যার, হেবার মাধ্যমে যদি কোনো সম্পত্তি আসে তাহলে সেটা কি ওখানে শো করতে হবে? আমরা প্রশ্নটা শেষে নেই, একটু আপনারা একটু খাতায় নোট করে রাখেন, আমরা প্রশ্নগুলো শেষে নেই ইনশাআল্লাহ। এখন কেউ কোশ্চেন করবেন না, তাহলে ক্লাসের ট্রেনটা নষ্ট হয়ে যাবে। আপনাদের কোশ্চেনের পার্ট থাকবে, আপনারা তখন একটু কাইন্ডলি কোশ্চেন করবেন। যেমন আমি কিন্তু মোটা দাগে আপনাদের ধারাগুলা বলতেছি এবং কিছু বর্ণনা দিয়ে যাচ্ছি। এটা আপনাদের এই মোটা দাগের, অর্থাৎ এই এরিয়াগুলো আপনারা একটু দেখে যাবেন। তো প্রথমেই কিন্তু সংশ্লিষ্ট আয় বর্ষে উক্ত ব্যক্তির আয় 5 লক্ষ টাকার অধিক হলে জীবনযাত্রা সংশ্লিষ্ট ব্যয় বিবরণী, এখানেও একটা পয়েন্ট বলা আছে যে 5 লক্ষ টাকার অধিক হলে। এখন আমি আপনাদেরকে একটা দুটা পয়েন্ট টাচ করে যাচ্ছি, কারণ সব পয়েন্ট টাচ করলে আমরা সময়ের সাথে পারবো না। এই জন্য এইগুলো আমরা দিয়ে দেবো, এই নোটগুলা, অর্থাৎ এই স্লাইড দেওয়া থাকবে, আপনারা মোটা দাগে একবার ভালো করে দেখে যাবেন। পরবর্তীতে আসি আমরা রিটার্ন দাখিলের তারিখ, অর্থাৎ রিটার্ন দাখিলে বা ইহার পূর্বে আয়কর ও সাবচার্জ পরিশোধ করা 73 ধারায়। অর্থাৎ আমরা যে রিটার্ন দাখিল করে যে রিটার্নে, অর্থাৎ ট্যাক্স উইথ রিটার্ন আমরা বলি, রিটার্নের সাথে প্রদত্ত কর, এই করটা অবশ্যই আমাকে রিটার্ন দাখিলের তারিখের পূর্বে, তার তারিখের আগে পরিশোধ করতে হবে। এর সাথে সারচার্জও পরিশোধ করতে হবে। এবং পরিশোধের ধারাগুলো 166, 172, 175, 191, 193 এবং 212 অধীনে রিটার্ন দাখিল করা আবশ্যক। এইরূপ প্রত্যেক ব্যক্তিকে রিটার্ন দাখিলের তারিখে বা তৎপূর্ব পরিশোধযোগ্য কর পরিশোধ করতে হবে। এখানে আরো বেশ কিছু সেকশন আছে যেগুলা সাথেও আয়কর বা জরিমানা সম্পৃক্ত। ধারা 174 এখানে বলতেছে, যদি আমি রিটার্ন দাখিল করার সময় ট্যাক্স দিলাম
এবং ধারা 174, যদি কর দিবস পরবর্তী সময় রিটার্ন দাখিলের ক্ষেত্রে আমি যদি ব্যর্থ হই, অর্থাৎ আমি কর দিবসের মধ্যে 30শে নভেম্বরের মধ্যে আমি রিটার্ন দাখিল করতে পারলাম না, সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে 166 ধারায় আমাদেরকে জরিমানা, অর্থাৎ ধারা 166 রিটার্ন দাখিলের ব্যর্থতা রইয়াছে এইরূপ কোন করদাতা কর দিবসের মধ্যে রিটার্ন দাখিলে ব্যর্থ হইলে এই আইনের অন্যান্য বিধানের অধীনে উদ্ভূত আয় দায় অক্ষুণ্ণ রাখিয়া করদাতার কর নির্ধারিত ও পরিশোধিত হইবে। অর্থাৎ এখানে আইনে সুন্দর করে বলা আছে যে আপনি পরবর্তী সময়ে, বর্তমানে 24-এর আইনে বলা আছে প্রতি মাসের জন্য 2%, অর্থাৎ আপনার রিটার্ন পরবর্তী সময়ে 30শে নভেম্বরের পরে আপনি কোনো ফ্যাসিলিটি, করমুক্ত কোনো ফ্যাসিলিটি পাবেন না, অর্থাৎ আপনার মোট আয় থেকে 1/3 বাদ, এটা এই সুযোগ পাবেন না। আপনাকে কোনো রিবেট অর্থাৎ রিয়াতের ফ্যাসিলিটি পাবেন না, অর্থাৎ যত ইনকাম আছে মোট ইনকামের উপরেই আপনাকে ক্যালকুলেশন করতে হবে, এবং যে ট্যাক্সটা আসবে সেই ট্যাক্স, অর্থাৎ যেটা রিটার্নে আপনাকে যে ট্যাক্সটা আসবে, মোট করযোগ্য আয়টা আসবে, অর্থাৎ ট্যাক্স পরিশোধিত কর, এর উপরে যদি পরবর্তী মাস অর্থাৎ নভেম্বর মাসে আপনি রিটার্ন দাখিল করতে পারেন না, ডিসেম্বরে যদি যান, সেক্ষেত্রে ওই 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 করের উপরে 2% হারে, যদি পরবর্তী জানুয়ারিতে আপনি রিটার্ন দাখিল করেন, তাহলে পরবর্তী আরো 2% অর্থাৎ 4% হারে আপনাকে এই জরিমানাটা দাখিল করতে হবে। ধারা 75 সাধারণ রিটার্নের ক্ষেত্রে সংশোধিত রিটার্ন, অর্থাৎ ধারা এই 75 এই সংশোধিত রিটার্নের এটা বিলুপ্ত হয়েছে এই এই আইনের অধীনে, অর্থাৎ এই সংশোধিত আইনে, অর্থাৎ আমাদের অর্থ আইনে এটাকে বিলুপ্ত করা হয়েছে। এখন বিষয় হলো, আমরা যদি এই প্রসঙ্গে কোনো কথা আসে, যেহেতু বিলুপ্ত করা হয়েছে, আমাদের এখনো নির্দেশিকা পরিপত্র বেরোয়নি, অর্থাৎ বৃহৎ ব্যাখ্যা আমাদের কাছে নেই। আমরা যতটুকু জানবো ততটুকুই বলবো। বৃহৎ বলতে গেলে আমাদের কাছে বিধি নেই, ব্যাখ্যা নাই, সুতরাং যতটুকু জানবো আমরা ধারাটা বলতে পারি। যদি বলে কি হয়েছে, তাহলে এটা বিলুপ্ত হয়েছে। তাহলে বিলুপ্ত হলে কি হবে? বিলুপ্ত হলে যেটা হবে যে আগের আইনে আমরা চলে যাব। কিভাবে যাব? আগে আমাদের এই সাধারণ রিটার্নের আগে আমরা 180 ধারায় যখন রিটার্ন দাখিল করতাম, তখন আমাদের এই জরিমানা সাপেক্ষে, অর্থাৎ 174 ধারায় যে আমরা জরিমানাটা দিতাম, এটা বলা ছিল যে 24 মাস পর্যন্ত একটা করদাতা জরিমানা প্রদান করে তার আয়কর রিটার্ন দাখিল করতে পারবে। তো 24 মাস হলে আমার জুনে একটা অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হচ্ছে, পরবর্তী জুনে গিয়ে আরেকটা অ্যাসেসমেন্ট ইয়ার শেষ হচ্ছে, 24 মাস পূরণ হচ্ছে। তার মানে এটা গ্যাপ থেকে যাচ্ছে, যার কারণে এটা বিলুপ্তি ঘোষণা করা হয়েছে। অর্থাৎ যদি আমি কোনো কারণে নির্ধারিত কর অর্থাৎ 30শে নভেম্বরের পরবর্তী জরিমানা দিয়েও কর রিটার্ন দাখিল না করি, ট্যাক্স না প্রদান করি, সেক্ষেত্রে পরবর্তী 30শে জুনের পরে এই রিটার্ন যখন আমি দাখিল করতে যাব, আগের অর্থাৎ আয়কর অধ্যাদেশ 1984-তে যে সাধারণ রিটার্ন ছিল, ঠিক সাধারণ রিটার্ন অনুযায়ী এটা গ্রহণ করা হবে এবং এটা অ্যাসেসমেন্ট হবে। আগে যেরকম অ্যাসেসমেন্ট হতো, সেরকম অ্যাসেসমেন্ট অথরিটি চাইলে করতে পারে এবং অ্যাসেসমেন্টের বিধানও থাকবে। এরপরে আমরা আসি উৎসে করে রিটার্ন দাখিলের সময়। ধারা 77-এ উৎসে করে রিটার্নের কথা বলা হয়েছে। বোর্ড কর্তৃক যেরূপ উপযুক্ত সেইরূপ নির্ধারিত ফর্মে অংশ 7-এর বিধানাবলী অধীনে কর্তনকৃত বা সংগ্রহিত করে রিটার্ন দাখিল করতে হবে। এবং 177-এর 3 উৎসে করে রিটার্নের দাখিলের সময়ের কথা বলা হয়েছে। আমরা আগেও বলেছিলাম যে উৎস থেকে আমাদের যে রিটার্নটা কর্তন করা হবে, সেটা আমরা কিভাবে কর্তন করব, সেটা দাখিল কিভাবে করব, এই সেই রিটার্ন দাখিলের সময় এখানে 177-এর 3 ধারায় বলা হচ্ছে প্রতি মাসের 25 তারিখের মধ্যে পরবর্তী মাসের জন্য প্রযোজ্য রিটার্ন দাখিল করতে হবে। এটাও স্ল্যাব করে দেওয়া হয়েছে, 4টা ভাগে ভাগ করা হয়েছে। 25শে অক্টোবর প্রতি মাসে অর্থাৎ প্রতি 4 মাস পর 25শে অক্টোবর অর্থাৎ প্রতি কোয়ার্টারে 25শে অক্টোবর, তার পরবর্তী কোয়ার্টার 25শে জানুয়ারি, তার পরবর্তী কোয়ার্টার 25শে এপ্রিল, তার পরবর্তী কোয়ার্টার 25শে জুলাই। অর্থাৎ আগে এইটা ছিল প্রতি মাসের, প্রথম ছিল 15 তারিখ, পরবর্তীতে নিয়ে গেল 25 তারিখ প্রতি মাসে। এবং এটাকে আরো সহজ করার জন্য এটাকে কোয়ার্টার ভিত্তিতে করা হয়েছে, যাতে করে সহজ হয়। অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে আমরা 25শে অক্টোবর দেবো, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 3 মাসের উৎসে কর 25শে জানুয়ারি দিব, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আমরা 25শে এপ্রিল দেবো, এবং এপ্রিল, মে, জুনের উৎসে কর আমরা 25শে জুলাই প্রদান করব।
এর পরবর্তীতে আমরা আসি জরিমানা, ফৌজদারি অপরাধ ও বিচার। এখন আমরা যে জরিমানা দিব, অর্থাৎ আমাদের তো ৭৪ ধারায় আমরা একটা জরিমানা দিচ্ছি। ৭৪ ধারাটা একটু দেখে যাবেন, ওখানে একটা অঙ্কের কথা বলা আছে যে কিভাবে জরিমানাটা কাউন্ট করা হবে, সূত্র বলা আছে, একটু দেখে যাবেন। সূত্র আমাদের দরকার না, জরিমানাটা একটু করে দেবেন। আর ২৬৬তে রিটার্ন দাখিলে ব্যর্থতার জরিমানা, এখানেও বলা আছে ১,০০০ টাকা ন্যূনতম, ৫,০০০ টাকা প্রতিদিন হারে, বিভিন্ন ধারাবাহিকভাবে জরিমানার কথা বলা আছে। ২৬৬টা আপনারা কয়েকটা জরিমানার অংশ দেখে যাবেন। এই জরিমানা সাপেক্ষে অ্যাসেসমেন্ট যখন করবে, অ্যাসেসমেন্ট করে এই জরিমানা তখন অথরিটি ধার্য করতে পারবে। যে আমরা যখন বলতেছি যে আগে আয়কর অধ্যাদেশ, এই জরিমানাটা ছিল ১২৪ ধারায়, তখন সাধারণ রিটার্নের ক্ষেত্রে ১২৪ ধারায় করা হতো, সেটা নতুন আইনে যখন এটা বিলুপ্ত করা হলো তখন ২৬৬। এখন যখন আমরা সাধারণ রিটার্ন দাখিল করব ১৭৫ ধারায়, তখন সাধারণ রিটার্নের ক্ষেত্রে, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে ওইখানে যে অ্যামাউন্টের কথাগুলো বলা আছে ধারাবাহিকভাবে, সেই বিষয়গুলা, অর্থাৎ ২৬৬তে আপনার আমি একটু আপনাদেরকে শোনাই। সেটা হচ্ছে হলো সর্বশেষ নিরূপিত আয়ের উপর ধার্যকৃত করের ১০%-এর কথা বলা আছে। ১০% হারে জরিমানা আরোপ করিতে পারিবেন, যাহা ন্যূনতম ১,০০০ টাকা হইবে, এবং ব্যর্থতা অব্যাহত থাকিলে ব্যর্থতার অব্যাহতকালীন প্রতিদিনের জন্য ৫০ টাকা হারে, এই ৫০ টাকার প্রতিদিনের জন্য, এটাও আয়কর অধ্যাদেশ ১৯৮৪-তে সেকশন ১২৪-এ ছিল। এরপরও সত্য সাপেক্ষে আরো কিছু অঙ্ক জরিমানা করতে পারবেন, এটা স্পেসিফিক করে বলা আছে। এর পরবর্তীতে আমরা চলে যাই, এই এত কিছুর পরেও আমাদের ফৌজদারি অপরাধ, জরিমানা এবং ফৌজদারি অপরাধের কথা বলা আছে ৩১১, ৩১২ এবং ৩১৩। ৩১১ এবং ৩১২ এবং ৩১৩। ৩১১, ৩১২-তে আমাদের অর্থ এবং জরিমানা, অর্থাৎ কারাদণ্ড ১ বছর পর্যন্ত কারাদণ্ডের কথা বলা আছে। কর পরিহারের চেষ্টায় দণ্ডের কথা বলা আছে। সর্বোপরি যদি আমাদের করদাতা বা আমরা কোনো কারণে আমাদের যে তথ্য উপাত্ত, ইনকাম, আমাদের ইনকামের ক্ষেত্রে যেসব প্রমাণপত্র, ব্যাংক স্টেটমেন্ট, আমাদের দলিলাদি, এই বিবৃতি, এই তথ্য যদি কোনো মিথ্যা বিবৃতি, মিথ্যা ডকুমেন্ট, কোনো ডকুমেন্ট যদি আমরা বানিয়ে দেই, এরকম যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে দণ্ডের কথা বলা আছে। সেই দণ্ডটা যখন আমরা ইটিন করি, যারা ইটিন করছেন তারা সর্বশেষ দেখবেন যে ইটিন করার পরে ফাইনাল সাবমিশন দেওয়ার আগে একটা একটা মেসেজ আসে, ওইটা আপনাকে মানে অর্থাৎ ছোট্ট পাঠের মতো যে আমি এটা মেনে নিলাম। ওখানে এই ৩১৩ সেকশনে কথাটা থাকে, ওখানে কথাটা এরকম থাকে যে যাচাই সাপেক্ষে মিথ্যা প্রমাণিত হইলে, তিনি জানেন এবং বিশ্বাস করেন যে তা মিথ্যা এবং সত্য বলিয়া বিশ্বাস করেন না, তা হইলে তিনি অর্থদণ্ড সহ অনধিক ৫ বছর সশ্রম কারাদণ্ডে তবে ৬ মাসের নিম্নে নয় দণ্ডিত হইবেন। এটা সর্বশেষ ৩১৩-তে বলা আছে। তাহলে আইনে যেমন আমাদের জরিমানার কথা বলা আছে, আমাদের অ্যাসেসমেন্ট করে জরিমানার কথা বলা আছে, প্লান্টির কথা বলা আছে, সরল সুদের কথা বলা আছে, সেরকম আমাদের মিথ্যা দণ্ডের ক্ষেত্রে কারাদণ্ডের কথাও আইনে বলা আছে। সেটা ১১২, ১১১, ৩১১, ৩১২, ৩১৩ এবং স্পেসিফিক এই যে স্লাইডটা আপনারা দেখতেছেন, যেটা ৫ বছরের সশ্রম কারাদণ্ড এবং ৬ মাসের নিম্নে নয়, এটা আছে ৩১৩ সেকশন। এর পরবর্তীতে এই গেল হলো আমাদের রিটার্নের মূল বিষয়বস্তু। এই ধারাগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট, এই ধারাগুলো আমরা এট এ গ্লান্সে যদি দেখে যাই, আশা করি এর বাইরে থেকে খুব একটা প্রশ্ন আসার সম্ভাবনা নাই। এবার আসি আমরা যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকের কাছে এই প্রশ্নটা 90% করার সম্ভাবনা রয়েছে, সেটা হলো অনলাইন রিটার্ন সম্পর্কে। তো আমি আগেও বলেছি, আবারও বলছি যে গত বছর কিন্তু 4টা সিটি কর্পোরেশন, তফসিলি ব্যাংক সমূহ এবং প্রাইভেট অর্গানাইজেশন যেমন বাটা, ইউনিলিভার, এরকম কিছু প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক অনলাইন রিটার্ন দাখিলের বিষয় ছিল এবং তারা বাধ্যতামূলক অনলাইন রিটার্ন দাখিল করেছেন।
ওই ওই জুরিডিকশনের এমপ্লয়িরা। সেক্ষেত্রে আমরা যতটুকু জেনেছি যে এবছর আরো বাধ্যবাধকতা আসতেছে অনলাইন রিটার্নের, এবং আশা করি 2026 সালে 100% অনলাইন রিটার্ন দাখিল করতে হবে, বাধ্যবাধকতা চলে আসবে। সেইভাবেই জাতীয় রাজস্ব বোর্ড প্রস্তুতি নিচ্ছে। তো সেক্ষেত্রে অনলাইন রিটার্নের ক্ষেত্রে যদি আপনাদেরকে কোনো প্রশ্ন করে, আপনারা অবশ্যই বলবেন আমরা কম্পিউটার জানি, আমরা অনলাইন রিটার্ন দাখিল করেছি বা করতে পারি। এইটুকু ধারণা সবাই নিয়ে যাবেন। যদি কেউ নাও জানেন তাহলে এই স্লাইড দেখে প্রয়োজনে প্র্যাকটিস করে এই ধারণাটা অবশ্যই নিয়ে যাবেন। সেক্ষেত্রে আমরা etax.nbr.gov.bd এখানে লগ ইন করলে এই প্রথম প্রথম যে পেজটা আসবে সেখানে আপনাকে বলা হবে যে আপনার কি এটা আপনি কি বায়োমেট্রিক সিম রয়েছে, এই কথা মেসেজটা আসবে। তো ওইটা ক্লিক করার পরবর্তীতে আপনাকে পদদাতার বা আপনার নিজের টিএনআই নাম্বারটা এবং একটা মোবাইল নাম্বার এবং ক্যাপচার দেওয়ার পরে ওই মোবাইলে একটা এসএমএস যাবে। 5 মিনিটের মধ্যে ওই ওটিপিটা প্রোভাইড করার পরে আপনি ওই আইডি, অর্থাৎ যেটা ইটিন সেটা হলো আমাদের আইডি, এবং ওইখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন, যেটা আমি এখানে অলরেডি আমার এটা করা, আমি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে রেখেছি। এইটা যখন আমরা রেজিস্ট্রেশন কমপ্লিট করব তখন আমরা এই পর্যায়ে আসতে পারবো। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে আমরা মূল রিটার্নে ঢুকতে পারবো। আইডি পাসওয়ার্ড দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, অর্থাৎ এই হলো ই রিটার্ন। তো এই রিটার্নের মধ্যে আপনার যারা প্রথম অনলাইন রিটার্ন করবেন তাদের একটা মেসেজ আসবে যে এটা কি আপনার প্রথম রিটার্ন। যদি প্রথম করদাতা হন, প্রথম রিটার্ন হন তাহলে আপনি এটাকে ইয়েস দিবেন, আর যদি প্রথম রিটার্ন না হয় তাহলে আপনি এটাকে নো দিবেন। এখন অনলাইন আপনি আগে ম্যানুয়ালি দিয়েছেন, এখন অনলাইন দিচ্ছেন, তার মানে এটা না যে এটা আপনার অনলাইনে প্রথম রিটার্ন, মানে আপনাকে ম্যানুয়ালি দিয়েছেন মানে এটা তো চলমান রিটার্ন। অর্থাৎ বলা হচ্ছে ওই মেসেজটার অর্থ হলো যে আপনি প্রথম রিটার্ন, সেটা ম্যানুয়ালি হোক বা অনলাইন হোক, এটা কি আপনার প্রথম রিটার্ন কিনা। অর্থাৎ প্রথম রিটার্ন হলে আপনার প্রিভিয়াস নিট সম্পদ ওয়েল থাকবে না। সেক্ষেত্রে আমরা যদি আগে ম্যানুয়ালে দিয়ে থাকি, যখনই এখানে ই রিটার্নে অর্থাৎ অনলাইনে রিটার্ন দাখিল করব তখন আমাদের এই মেসেজটা আসলে, আমরা আগে যদি ম্যানুয়ালি করে থাকি তাহলে অবশ্যই আমরা সেটাকে নো দিব, ইয়েস দেওয়া যাবে না। তো এখানে আমাদের হোম পেজ, তারপরে সাবমিশন, রিটার্ন সাবমিশন, রেগুলার রিটার্ন, এই যে এইখানে যে রেগুলার রিটার্ন আছে এই রেগুলার রিটার্নে ক্লিক করলে আমরা মূল রিটার্নে ঢুকতে পারবো। এরপরে দেখেন এখানে অলরেডি চলে আসছে। যদি কোনো কারণে আমার রিটার্ন ভুল হয়ে যায় সেক্ষেত্রে সংশোধন রিটার্ন 180(2) আমরা রিটার্নটা সংশোধন করতে পারবো, এবং রিটার্ন দাখিলের পরে আমার সমস্ত রেকর্ড আমি সাথে সাথে পেয়ে যাব। সেটা আমার অ্যাকনোলেজমেন্ট, সার্টিফিকেট, চালানের ইনফরমেশন এবং আমার পুরো রিটার্ন যেটা আমি জমা দিয়েছি তার কপি। আমরা আসি অনলাইন রিটার্নে লগ ইন করার পরে এই এরকম একটা তথ্য, অর্থাৎ প্রথম যদি আমি অনলাইন করি আমার একটা ব্যক্তিগত তথ্য, অর্থাৎ আমার যে তথ্যগুলো এখানে আছে, আমার ইমেল অ্যাড্রেস, আমার ঠিকানা, আমার মোবাইল নাম্বার, আমার যদি আমি পদদাতা স্বামী হয়ে থাকি স্ত্রীর নাম, স্ত্রীর টিএনআই নাম্বার, এইগুলা যদি না থাকে এগুলো আমি আপডেট করতে পারবো। আমার একটা অ্যাড্রেস আমি আপডেট করতে পারবো, এখানে আমার একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসটা এখানে যে অ্যাড্রেসটা আছে কারেন্ট অ্যাড্রেস, সেটা আমি আপডেট করতে পারবো। আর মোবাইল নাম্বারটা আমি লগ ইন করার সময় চেঞ্জ করতে পারবো, আমার স্পাউসের নাম এবং টিএনআই নাম্বার চেঞ্জ করতে পারবো। এছাড়া আর কোনো কিছু আমরা পরিবর্তন এখানে করতে পারবো না। পরবর্তীতে আমাদের অনলাইন রিটার্ন অর্থাৎ পুরো রিটার্নের মধ্যে আমরা মানে রিটার্নের প্রথম যে পেজ অর্থাৎ হেড অফ ইনকাম দিয়ে আমরা শুরু করি, সেই রিটার্নে আমরা প্রবেশ করলাম। দেখেন রেগুলার রিটার্ন, এই রেগুলার রিটার্নে ক্লিক করলে আমাদের এই পেজটা আসবে। এখানে দেওয়া আছে দেখেন এখনই শুরু হয়ে গেছে, এটা কারেন্ট। অর্থাৎ আমি এই ব্যক্তি এখন যদি রিটার্ন দাখিল করে তাহলে এই ব্যক্তি গত বছর রিটার্ন দাখিল করছিল, কিন্তু গত বছর সে অনলাইন রিটার্ন দাখিল করে নাই, সে ম্যানুয়াল রিটার্ন দাখিল করছিল। আর তার ম্যানুয়াল রিটার্ন দাখিলের কোনো তথ্য অনলাইনে না থাকার কারণে এখন আমি যখনই এখানে তার রিটার্ন এই রিটার্নে প্রবেশ করছি, এখানে 180 ধারায় আসতেছে না, আসতেছে 175 অর্থাৎ 175। মানে এখন এই রিটার্নটা যদি আমি ফিল আপ করি তাহলে এই রিটার্নটা সাধারণ রিটার্ন হিসাবে কাউন্ট হবে এবং সাধারণ রিটার্ন হিসেবে জমা হবে। এর পরবর্তীতে আমার অ্যাসেসমেন্ট ইয়ার আর এগুলো অটোমেটিক থাকবে। এখানে আমরা আমাদের যেভাবে আমরা রিটার্নের অপশনগুলো আছে সেই অপশনগুলা
এবং আমার হেডস অফ ইনকাম গুলাকে আমি সিলেক্ট করবো, ওনার বেতন খাতে আয় নাকি রেন্ট বাড়ি ভাড়া থেকে আয় নাকি ওনার কৃষি আয় নাকি ব্যবসা আয় নাকি একের অধিক আয় থাকলে এগুলো ক্লিক করে নেক্সট নেক্সট দিয়ে আমরা ধারাবাহিকভাবে রিটার্ন গুলা ফিল আপ করতে থাকবো। এবং সর্বশেষ ফিল আপ করার পরে আমাদের রিটার্ন সাবমিট হওয়ার আগে যদি আমাদের ট্যাক্স প্রদান করতে হয় তাহলে ওখানে বলা থাকবে যে আপনি সমন্বয় করেন, অর্থাৎ আমরা ওখানে গিয়ে সমন্বয় করতে পারবো। আমাদের যতগুলো সমন্বয়, অর্থাৎ সমন্বয়ের মধ্যে আমি যদি অ্যাডভান্স ট্যাক্স দিয়ে থাকি তাহলে অ্যাডভান্স ট্যাক্স ওখানে আমি সমন্বয় দেখাই দিয়ে আসতে পারবো। আমার যদি উৎসকর পত্র থাকে উৎসকর পত্রের অ্যাডজাস্টমেন্ট দেখাই দিতে পারবো ইনফরমেশন দিয়ে। আমার যদি সঞ্চয়পত্রের মুনাফা থাকে সঞ্চয়পত্রের মুনাফা ওখানে অটো জেনারেট করা আছে, অর্থাৎ ওখানে ক্লিক করলে অটোমেটিক তথ্য চলে আসবে, নতুন করে ইনপুট দেওয়া লাগবে না, শুধু আমাকে উৎসকরের অ্যামাউন্ট গুলা বসাতে হবে। এর পরবর্তী যে ট্যাক্সটা বাকি থাকবে, অর্থাৎ তারপরও ট্যাক্স উইথ রিটার্ন, অর্থাৎ সমস্ত সমন্বয় করার পরে অতিরিক্ত যে করটা থাকবে সেটা আমাদেরকে এ চালান অথবা ই চালানের মাধ্যমে এখান থেকেই আমরা পরিশোধ করে দেওয়ার পরে রিটার্নটা সাবমিটের জন্য প্রস্তুত হবে, তখন আমরা সাবমিট করতে পারবো। এই ছিল আমার সংক্ষিপ্ত আলোচনা মোটা দাগে, যেগুলা ছাড়া আসলে আয়কর আইনে মেজর কোনো প্রশ্ন নাই এবং এর বাইরে আসলে কোনো প্রশ্ন আমার জানা মতে নাই। আপনাদেরকে যতটুকু দেখানো হয়েছে এবং একদমই মোটা দাগে যতটুকু দেখালাম যে আইনের ক্ষেত্রে বেসিক এই বিষয়গুলোর বাইরে আর কোনো বিষয় নেই। তবে আপনাদেরকে যে জিনিসটা আমি এখানে উপস্থাপন করিনি সেটা হচ্ছে আপিল ট্রাইব্যুনাল, অডিট, আপিল ট্রাইব্যুনাল এরিয়া, এই বিষয়গুলো আপনারা একটু মোটা দাগে দেখে যাবেন। এই জন্য যে 182 ধারার অধীনে অডিটের জন্য নির্বাচিত যে ফাইল যেটা হতো সেটা বিলুপ্তি করা হয়েছে, কিন্তু অডিটের সেকশন 182 কিন্তু বিলুপ্তি করা হয়েছে। বিধি আসলে অথবা প্রজ্ঞাপন আসলে আমরা বিস্তারিত জানতে পারবো যদি নির্দেশিকা আসে। আর 112-তে, অর্থাৎ আগে ছিল 93-তে অডিটের বোর্ড কর্তৃক অডিট হতো, সেটা 212-তে চলে আসছে, সেটাও বিলুপ্তি করা হয়েছে। অর্থাৎ 112 অনুসারে কর নির্ধারণের যোগ্য রিটার্ন এইটাও বিলুপ্তি করা হয়েছে। সুতরাং আপনারা এই কয়টা জাস্ট আইনটা দেখে যাবেন এবং ভিতরে কি বলা আছে সেটা দেখে যাবেন। এইটুকুই যদি আমরা দেখে যাই আমরা কনফিডেন্টের সাথে ইনশাল্লাহ আমরা খুব ভালোভাবে পার করে আসতে পারবো ভাইবা। এর বাইরে আর কিছুই নাই, আশা করি সম্ভাবনাও নাই। তো আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, যদি কারো প্রশ্ন থাকে করতে পারেন। আসিফ ভাই প্লিজ। অসংখ্য ধন্যবাদ নেওয়াজ ভাই আপনাকে, খুবই প্র্যাকটিক্যাল এবং প্রাণবন্ত একটি প্রেজেন্টেশন আমাদের দেওয়ার জন্য। আমরা এখান থেকে আজকের ক্লাস থেকে আমরা জানতে পারলাম কিভাবে অনলাইন রিটার্ন জমা দিতে হবে। তারপরে বেশ কিছু চেঞ্জেস আসছে, এই চেঞ্জেস গুলো নিয়ে আমরা এখানে ডিসকাস করেছেন। তারপরে রিটার্ন কি, টিডিএস কি, কোন কোন খাতে কত পার্সেন্ট টিডিএস, এই সব কিছু নিয়ে বিস্তারিত আপনি আলোচনা করেছেন। আপনি আসলে অনেক অভিজ্ঞ একজন মানুষ, সুতরাং আপনার অল্প কথাতেই আমাদের অনেক ডিপলি আমরা অনেক নলেজ নিতে পারি, কারণ জ্ঞানী লোক যারা তারা অল্প কথার মধ্যে অনেক জিস্টুকু দিয়ে দেয়, হ্যাঁ, অল্প সময়ের মধ্যে। তো ভাই আপনাকে আমাদের সোসাইটির পক্ষ থেকে খুবই অনার্ড, খুবই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনার উপর। আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এখনো দেখা যাচ্ছে আপনি ব্যস্ত, তারপর আমাদের সময় দিয়েছেন। তো এখন কোশ্চেনটা একটু পরে নিচ্ছি, হ্যাঁ। আপনারা দুইজন একজন একটু কোশ্চেন করতে পারেন ভাইয়ের লেকচারের উপরে, আর অন্য কোনো টপিকস নিয়ে আলোচনা হবে না, হ্যাঁ। যদি ভাইয়ের লেকচারের উপরে কেউ কিছু জানতে চান একটু কাইন্ডলি দুই একজন। আর রুহুল কুদ্দুস সাহেব, আপনি একটু কাইন্ডলি বলুন, হ্যান্ড রাইজ করে তারপরে কোশ্চেন করবেন, হ্যাঁ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ নেওয়াজ ভাই। সত্যি এটা একটা প্রেজেন্টেশনটা এবং আপনার যে ব্যাখ্যাটা এটা অত্যন্ত সুন্দর এবং খুব সাবলীল হয়েছে, এবং আমার কাছে মনে হয়েছে যে এটা আমাদের জন্য সত্যি খুব প্রয়োজন ছিল আর কি। এবং গত 3 দিনে যে আপ্রাণ চেষ্টা, বিশেষ করে আসিফ ভাই যে আপ্রাণ চেষ্টার মাধ্যমে যে আহ, যারা ট্যাক্স এক্সপার্টিস আছেন তাদেরকে দিয়ে আমাদের যে এই একটা প্ল্যাটফর্মে এক জায়গায় এনে যেভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, এটা সত্যি প্রশংসনীয়, এবং এটা আমি মনে করি যেটা আমরা ইনশাল্লাহ সফল হব আপনাদের এই সহযোগিতায়। ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর যদি আমাকে অ্যালাউ করেন তাহলে আমার দুটো প্রশ্ন ছিল, বলতে চাই আর কি। হ্যাঁ, জি। প্রথম প্রশ্নটা ছিল যদি একটু কাইন্ডলি আমাকে নেওয়াজ ভাই যদি বলেন কর মুক্ত আয়, কর অব্যাহতি, এই দুইটার পার্থক্য কাইন্ডলি যদি একটু বলতেন। আর একটা ছিল রিসেন্ট যে ট্যাক্স রিবেটের যে বিষয়গুলো আছে, এইটা কাইন্ডলি একটু যদি ব্যাখ্যা করতেন। এই দুইটা আমার প্রশ্ন ছিল। ধন্যবাদ ভাই। আচ্ছা, কর অব্যাহতির বিষয়টা, মানে আমরা কর অব্যাহতির কথা বলেছিলাম
যে শর্ত তফসিলে বলা আছে কর অব্যাহতির কথা। আর রিবেটের কথা বলেছিলাম যে রিবেটের বিধাত কর রেয়াত, আমি আমি যদি আমার করযোগ্য আয় থাকে এবং করযোগ্য আয় আমার অনেক ট্যাক্স চলে আসছে, সেক্ষেত্রে আমার ট্যাক্স কে একটু কমানোর জন্য গভর্নমেন্ট আমাদেরকে রেয়াতের সুবিধা দিয়েছে, রিবেটের সুবিধা দিয়েছে। তো সেই রিবেট গুলার ক্ষেত্রে বলছে যে আমার যদি বলা থাকে যে রিবেট কি বা রিবেটের কিছু খাত বলেন, তো আপনারা একবারে ক্লিয়ারলি বলবেন জীবন বীমা। আমার যদি একজন করদাতা বা আমার যদি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দেওয়া থাকে, আমি যদি ডিপিএস দিয়ে থাকি, অর্থাৎ ডিপিএস প্রতি মাসে দিয়ে থাকি, আমি যদি সঞ্চয়পত্র ক্রয় করে থাকি, আমি যদি শেয়ারে বিনিয়োগ করে থাকি, এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, এই প্রতিষ্ঠানগুলোতে যদি আমি বিনিয়োগ করে থাকি, অর্থাৎ সরকারের ত্রাণ তহবিলে যদি আমি টাকা দিয়ে থাকি এবং সেই তথ্য যদি আমি চালানোর তথ্য, অর্থাৎ ওই টাকা দেওয়ার যে রিসিট, সেটা যদি আমি সংগ্রহ করি, তারপরে মাস্তুল ফাউন্ডেশনে, এরকম একটা ফাউন্ডেশন রয়েছে, এই ফাউন্ডেশনে যদি আমি বিনিয়োগ করে থাকি, তারপরে বলা আছে গণ স্বাস্থ্য কেন্দ্রে যদি আমি ডোনেট করে থাকি, এইরকম আহসানে মিশন, ঢাকা আহসানে মিশনে যদি আমি ডোনেট করে থাকি, এই সব জায়গায় যদি আমি ডোনেট করে থাকি এবং যদি ডকুমেন্ট প্রোভাইড করতে পারি, সেক্ষেত্রে আমি রিবেট পাবো। রিবেটের অপশনটা কি সিস্টেমে হলো আমার মোট যে করযোগ্য আয় হবে, এই করযোগ্য আয়ের 3%, অথবা আমি যে বিনিয়োগ করতেছি, আমি যে খাতগুলা বললাম, এই খাতের মধ্যে ডিপিএস এ আমি সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবো 1,20,000 টাকা। আমার যদি সঞ্চয়পত্র থাকে, সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবো 5 লাখ টাকা। ইন্স্যুরেন্সের ক্ষেত্রে কোনো লিমিট নাই, শেয়ারের ক্ষেত্রে লিমিট নাই। আর এই যে আমি দানগুলা বা অনুদানগুলা বলতেছি, অথবা গভর্নমেন্টে জাকাত তহবিলে টাকা দিচ্ছি, এর কোনো লিমিট নাই। তো এই জি ভাই। টোটাল যে বিনিয়োগ গুলার 15%, অর্থাৎ আমার মোট যে করযোগ্য আয় হবে, অর্থাৎ 7 হেডস এর, অর্থাৎ হেডস গুলো যোগ করে যে অ্যামাউন্টটা হবে, সে অ্যামাউন্টে 3%, অথবা বিনিয়োগের 15%, অথবা 10 লক্ষ টাকা, এর মধ্যে যেটা কম সেটা আমি আমার আয়কর, অর্থাৎ ক্যালকুলেশন করার পরে, আমরা স্ল্যাবের কথা বলেছিলাম, এই স্ল্যাবে যেটা বলছিলাম যে প্রথম পুরুষের ক্ষেত্রে 3.5 লাখ, তার পরবর্তী 1 লাখ, এটা আগের আইনের কথা বলছি, তার পরবর্তী 4 লাখ, তার পরবর্তী 5 লাখ, এইভাবে করার পরে যেই ট্যাক্সটা আসবে, সেই ট্যাক্সের থেকে আমার এই রিবেটের যে টাকাটা আছে, সেই টাকাটা মাইনাস করে অবশিষ্ট টাকা আমি যে কস্টটা আসবে সেটা সমন্বয় করব, তার অবশিষ্ট যদি আমার কোনো ট্যাক্স থাকে, তাহলে আমি সেই ট্যাক্সটা প্রদান করব। জি জি নিয়াজ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, খুবই চমকপ্রদ অ্যান্সার। খুবই ভালো লাগলো আপনার অ্যান্সারটা শুনে। অনেক কিছু লার্নিং হলো আমাদের, যে এখন প্রায় আমাদের 102 জন বা 5 জনের মতো আছে আমাদের অ্যাটেন্ড করেছে। তো ভাই আপনি আমাদের এখানে থাকবেন কাইন্ডলি, আমরা একটা মক টেস্ট নিব লাইভ সেশনের, প্রায় 8-10 জনের মতো করে। আপনি কাইন্ডলি একটু থাকা যাবে তো ভাইয়া, না আমাদের সাথে? শিওর, আমি আছি। ওকে, থ্যাংক ইউ নেওয়াজ ভাই। তো আমরা, আমাদের তাজুল ভাইও খুব ব্যস্ত, তাজুল ভাই অলরেডি জয়েন করেছে। ভাই কাইন্ডলি আপনি আমাদেরকে যেহেতু আপনি একটু আপনি আমাদেরকে জাস্ট 15 বা 10 মিনিটের মতো একটু সময় দিয়ে আমরা মক টেস্টটা শুরু করব, জাস্ট 10টা 15-তে। হ্যাঁ, আপনারা মক ভাই টেস্ট দ্বারা। ভাই শীটটা একটু আজকে আমাদের একটু প্রোভাইড করে দিয়ে দিন, আমাদের জন্য পরীক্ষা তো একদিন পরেই, আচ্ছা ভালো ঠিক হবে। আছে, ইনশাল্লাহ দিয়ে হ্যাঁ, দেওয়া হবে। হ্যাঁ, প্রেজেন্টেশনটা দিয়ে দিব আপনাদেরকে। আচ্ছা। ওকে তাজুল ভাই, আপনি প্লিজ আমাদেরকে একটু ফ্লোর নেন। আসিফ ভাই, একটু জি, কথা ছিল, মানে একটু ভাই, আকাশ আমাদের ভাই হচ্ছে প্লিজ কি, একটু পরে ভাইয়া, হ্যাঁ একটু পরে আমরা নিচ্ছি আপনাদের কথা। একটু ভাই প্লিজ, হ্যাঁ সরি। তাজুল ভাই প্লিজ ওকে আপনি ওকে। একটু ফ্লোর নেন কাইন্ডলি। অনেক এনার্জেটিক, অনেক ইয়ং একজন ট্যাক্সের লয়ার, আর খুবই এক্সপার্ট। আমরা চাচ্ছি আপনার কাছ থেকে অল্প কিছু সময় নিব, তারপরে আমরা 10টা 15-তে ভাইবা শুরু করব। হ্যাঁ, 10 জনের মতো। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই তাজুল ভাই। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ ডেফিনেটলি ভাই, শুনতে পাচ্ছি এবং ক্লিয়ার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ আসিফ ভাই। অনেক কষ্ট করতেছেন আজকে, সহ 3টা সেশন আপনি সুন্দরভাবেই মডারেট করতেছেন, এবং আমাদের যে সোসাইটি, এই সোসাইটিতে লক্ষ্য এ পর্যায়ে আমাদের যে সকল ভাইরা লিখিত পরীক্ষা পর্যন্ত সফলভাবে শেষ করতে পেরেছেন, তাদের কি হচ্ছে একটা সফলতার সাথে আপনার ভাইভাটা যাতে করে আমরা উত্তীর্ণ করাতে পারি বা উত্তীর্ণ করার ক্ষেত্রে হেল্প করতে পারি, সে আলোকে হচ্ছে আমরা আজকে এই সেশনগুলো আমাদের কমপ্লিট হয়েছে। তো আমি 3টে সেশনেই হচ্ছে সংযুক্ত ছিলাম। দ্বিতীয় সেশন একটু
কম সময়ে ছিলাম, বাকিগুলোতে থাকার চেষ্টা করেছি। পুরো সময় না থাকতে পারলেও অনেক সময় থেকেছি। তো আমি এ পর্যন্ত যতগুলো সেশন দেখেছি সবগুলোতে দেখতে পারলাম মোটামুটি আমাদের সবগুলো এরিয়া কাভার হয়ে গেছে। মানে আমাদের তো এখন ভাইবার জন্য আমরা বেসিক্যালি ক্লাসগুলো নিচ্ছি। তো ভাইবার জন্য ক্লাসগুলো নেওয়ার ক্ষেত্রে যেটা হচ্ছে সেটা হলো আমাদের যারা ক্যান্ডিডেট আছেন তারা অলরেডি ওভারহেলমড, যেটা আমরা বলতে অনেক বেশি পরিমাণে তারা ডেটা পেয়ে গেছেন। এখন সময় হচ্ছে রিল্যাক্স করার। অর্থাৎ ভাইবার যেহেতু একটা ফিজিক্যাল কন্ট্রাক্টের বিষয়, সে জায়গায় তার আগে মাইন্ডসেট এবং আপনার যতটুকু পরিমাণে শান্ত থাকা যায় আর কি, যতটুকু রিল্যাক্স থাকা যায়, এটা খুব বেশি গুরুত্বপূর্ণ। আর আমরা কেন আপনাদের সাথে জয়েন করেছি, আমরা এসেছি আপনাদেরকে একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্য যে ভাইবা আসলে কর আইনজীবী যে সনদ প্রদান এই জায়গাটাতে সরকারের যে টেন্ডেন্সি থাকে, অর্থাৎ রাজস্ব বোর্ড, ওনাদের টেন্ডেন্সি হচ্ছে আপনাদেরকে নেয়ার টেন্ডেন্সি। কারণ ইতিহাসে এ পর্যন্ত যতবার সরকার হচ্ছে করদাতা নিয়োগ দিয়েছেন, এই করদাতারাই হচ্ছে সরকারের ডিরেক্ট ট্যাক্স অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে কালেকশন, এই কালেকশনটাকে বৃদ্ধি করতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। আপনারা অলরেডি সবগুলো ক্লাসের হ্যান্ডআউটস পেয়ে গিয়েছেন। আমি একটা হ্যান্ডআউটস তৈরি করেছিলাম, কিন্তু আমি আজকে এটা শো করতেছি না যেহেতু সময় কম। আমি খুব বেশি ডিপ আলোচনায় যাব না। আমি দুই একটা আহ, পরামর্শমূলক এবং খুব শর্ট দুই একটা কোশ্চেন আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিব। এগুলো আপনারা অলরেডি জানেন। আশা করব এই কয়েকটা আপনারা যদি মোটামুটি মাথায় নিয়ে যেতে পারেন, আশা করা যায় আপনাদের খুব বেশি আর সমস্যা হওয়ার কথা না। তো এটা একটা বিষয় রয়েছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আপনারা খুবই রিল্যাক্স হয়ে যান। সেটা হচ্ছে আপনারা সবাই মোটামুটি টিকে গেছেন বা মানে ফাইনালি উত্তীর্ণ হয়ে গেছেন, এরকম একটা মাইন্ডসেট নিয়ে যান ইনশাল্লাহ। কারণ হচ্ছে বোর্ড চায় আপনাদেরকে নিতে। এখন আপনাদের দুইটা বিষয় করার, আপনারা ফার্স্ট ক্লাস যারা করেছেন সেখানে ভাইবার এটিকেট নিয়ে আপনাদেরকে বলা হয়েছিল। আপনারা যদি স্মরণ থাকে, এটিকেটটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আপনাদের নাম্বার ওয়ান হচ্ছে আপনাদের ড্রেসিং যে সেন্স থাকবে এটা অবশ্যই ফর্মাল হতে হবে। আমরা সবাই জানি ফর্মাল ড্রেস কাকে বলে। তো এক্ষেত্রে অবশ্যই একটা ফর্মাল শার্ট, একটা ফর্মাল প্যান্ট, এটা হচ্ছে ন্যূনতম চাহিদা। এর চেয়ে বেশি কেউ যদি ক্যারি করতে পারেন ভেরি গুড, নো প্রবলেম। যারা নিয়মিত পাঞ্জাবি পরে অভ্যস্ত তাদের একটা কোশ্চেন থাকে যে পাঞ্জাবি পরলে হবে কিনা। অবশ্যই হবে, কেন হবে না, আমরা তো মুসলিম দেশ। এখানে পাঞ্জাবি অ্যাজ এ ফর্মাল ড্রেস অবশ্যই অ্যালাউবল। অবশ্যই খেয়াল করবেন পাঞ্জাবির ক্ষেত্রে একটা ফর্মাল ডিজাইন থাকে, একটা ফর্মাল গেট আপ থাকে, এটাই মেনটেন করবেন। আর দাড়ির ক্ষেত্রে অবশ্যই যারা রেগুলার হচ্ছে দাড়ি ক্যারি করেন তারা দাড়ি রাখবেন সুন্দরভাবে একটু। যেটা হয় আমরা দাড়ি কেটে পরিপাটি করি, এটুকু করার একটা চেষ্টা করবেন। আর যারা হচ্ছে ইউজুয়ালি দাড়ি রাখেন না বা একটু যেটাকে আমরা বলি ফ্যাশনেবল রাখা আছে যাদের, মানে ইউজুয়ালি অভ্যস্ত না, তাদের জন্য উত্তম হচ্ছে ক্লিন শেভ হয়ে যাওয়া। এটা হচ্ছে পরামর্শমূলক, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ ভাইবার যে পাস মার্ক সেটা শুরুই হয় আপনার উপস্থিতির মাধ্যমে। তার মানে আপনি অলরেডি কিন্তু ভাইবার ভিতরেই আছেন। আপনি প্রথমে যে উপস্থিত হচ্ছেন, উপস্থিত হওয়ার ক্ষেত্রে আপনার যে এটিকেটটা থাকবে, অ্যাপিয়ারেন্স থাকবে, এই দুটো বিষয় খুব ইম্পর্টেন্ট। এটিকেটের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা সাইকোলজিক্যাল। সেখানে যে সকল সিনিয়ররা থাকেন, আমাদের ভাইবা বোর্ডে এবারে সিনিয়র লয়ার থাকবেন। তাছাড়া আমাদের যারা বেঞ্চ থেকে অর্থাৎ কমিশনার মহোদয়, জয়েন্ট কমিশনার মহোদয় এবং অন্যান্য কর কর্মকর্তা যারা থাকবেন সেক্ষেত্রে ওনারা কিন্তু সবাই এই ট্যাক্স অঙ্গনে খুবই সিনিয়র। তো ওনারা আপনাদেরকে মিজার করবে হচ্ছে আপনি তার সামনে কিভাবে উপস্থিত হচ্ছেন। আমি একটা ছোট্ট অভিজ্ঞতা শেয়ার করি, এটা আপনাদেরকে অনেক বেশি হেল্প করবে। সাধারণত এখানে আমাদের সিএ ফার্ম থেকে যারা পড়েছেন অনেক ভাই এখানে যুক্ত থাকার কথা, আপনাদের জন্য এটা বেশি বেশি গুরুত্বপূর্ণ। আমি যেই বছর অর্থাৎ 2017 আইটিপি, আমি তো 2017 সালে যখন আমরা ভাইবা বোর্ডে যাই, সেক্ষেত্রে আমি ঢুকার আগে তিনজন লোক হচ্ছে ভিতর থেকে ইন্টারভিউ দিয়ে বের হয়েছে। যখন আমি ঢুকি ভিতরে, আমার ওই বোর্ডে আরেকজন লোক এখনো স্টিল ইন্টারভিউ দিচ্ছেন। এটা বুঝতে পেরেছেন? এর মানে হচ্ছে ওনার ইন্টারভিউ শেষ হচ্ছে না। কেন শেষ হচ্ছে না? শেষ হচ্ছে না, উনি আহ, অনেক বেশি পরিমাণে মার্ক পেয়েছেন, কিন্তু তার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ওনার সেখানে যে অ্যাপিয়ারেন্সটা ছিল। এটা পরবর্তীতে আমাদের তৎকালীন যিনি বিসিএস কর একাডেমির যিনি কমিশনার ছিলেন, তিনি সামহায়ার এটা এক্সপ্রেস করেছেন যে তিনি এক্সপেক্ট করতেছিলেন যে এই লোকটা কিছুটা বিনয় প্রদর্শন করুক, বাট ওই লোক কোনোভাবেই বিনয় প্রদর্শন করতেছে না। অর্থাৎ তিনি খুব বেশি জানেন এই যে একটা বিষয়কে উনি ভিতরে ধারণ করেছেন, এটাই উনি ওখানে প্রদর্শন করা শুরু করে দিয়েছেন, যেটা ওনার জন্যই ক্ষতিকর হয়েছে, উনি টিকেন নাই। তো এই বিষয়গুলো হচ্ছে খুব মাথায় রাখার বিষয়। ভাইভাতে আপনি থাকবেন কনফিডেন্ট, নট অ্যারোগেন্ট। অ্যারোগেন্স ব্রিংস উইথ
আমি অনেক বেশি পরিমাণ কিছু জানি, এই বিষয়টা কখনোই আনা যাবে না। আমি এখানে অনেককেই দেখেছি, আমি ফলো করার চেষ্টা করেছি, অনেক সিনিয়র লোক এখানে সংযুক্ত আছেন, যদিও এবারই ওনারা পরীক্ষা দিয়েছেন। সিনিয়র অ্যাজ হিজ এজ, এবং উনি সার্ভিসে আছেন, এই ধরনের পর্যায়ে থেকে সিনিয়র আমি কনসিডার করতেছি। অর্থাৎ কেউ আছেন 40 বছর বয়সের, দীর্ঘদিন ধরে হয়তো কোনো একটা গ্রুপ অফ কোম্পানির উনি ম্যানেজার, তো ওনারা অনেক বেশি নলেজেবল হন, এটাই বাস্তবতা। কিন্তু সনদ নেয়ার ক্ষেত্রে যখন আমরা যাচ্ছি, তখন যেটা করতে হয় সেটা হচ্ছে যে এটা একটা যুদ্ধক্ষেত্র, আপনাকে কৌশল অবলম্বন করতে হয়। আপনি জানবেন, কনফিডেন্সের সাথে অ্যান্সার দিবেন, কিন্তু অ্যারোগেন্স শো করবেন না। সুতরাং অ্যারোগেন্স এবং কনফিডেন্সের যে কনফ্লিক্টটা এখানে আছে, এটা কিন্তু মাথায় নিয়ে যেতে হবে। কনফিডেন্ট থাকবেন, নার্ভাস হবেন না, এটা বেশি জরুরি। নার্ভাস হওয়ার কোনো সুযোগ নেই। আর আপনারা যে এই যে আছেন, এই যে লোকের নার্ভাস হওয়ার কিছু নাই। কারণ হচ্ছে আপনি তো জেনেই যাচ্ছেন আপনাকে নেওয়ার জন্য ওনারা বসে আছে, আপনাকে বাদ দেওয়ার জন্য কেউ বসে নাই। এটা কিন্তু মাথায় নিয়ে যাবেন। সেকেন্ড থিং, খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আপনাদের যেই কোশ্চেন পেপারটা আসছিল, সেটার উপর আপনি যে অ্যান্সার করেছেন, অ্যান্সার শিটটা আপনার ওখানে থাকবে। আমাদের সময় ছিল, আশা করি এবারও থাকবে। তো এই অ্যান্সার শিটটাকে ওনারা ফলো করে কোশ্চেন করার ক্ষেত্রে। আপনি কোন কোন এরিয়াগুলোতে মার্ক পেয়েছেন এটা আপনি ভালো জানেন। আপনি যেহেতু পরীক্ষা দিয়েছেন, আপনার কোন কোন কোশ্চেনের উত্তর ভালো হয়েছে, অবশ্যই ট্যাক্সের যেই অংশ, ওই অংশ থেকে ওনারা কোশ্চেন করবে। নর্মালি পরীক্ষার হল, পরীক্ষার যে খাতা, সেখানে ম্যাথমেটিক্স থাকে, ইংলিশ থাকে, হিসাব বিজ্ঞান থাকে, এগুলো খুব একটা ওনারা টাচ করেন না কোশ্চেন করার ক্ষেত্রে। এখানে ওনারা কোশ্চেনের ক্ষেত্রে আসবেনই হচ্ছে হলো আহ, কর আইনটাকে খুব বেশি পরিমাণ ওনারা ফলো করে কোশ্চেন করার চেষ্টা করবেন। এবং সেখানে আপনার সাথে আলোচনা করতে করতে ওনারা ওনাদের অ্যান্সার বের করে নিয়ে দেবেন, এরকমও আছে। সেটা কিরকম, যেমন আপনাকে জিজ্ঞেস করলো আপনার বাড়ি কোথায়, যেমন আমার বাড়ি হচ্ছে ফেনী, তো আমি বললাম আমার বাড়ি ফেনী, তো বলবে যে আপনার এলাকার একজন করদাতার ন্যূনতম কর কত। এটা কিন্তু উনি আলোচনা করতেছেন, বাট উনি আপনাকে কোশ্চেন প্যাটার্নে করেন নাই, আলোচনার বেসিসে করে ফেলছেন। এই জায়গায় যদি আপনি এসে ন্যূনতম করের পরিমাণটা বলতে না পারেন, এই জায়গাতে কিন্তু আপনাকে আম, উনি নেগেটিভ মার্ক করার সুযোগ আছে। তবে ঘাবড়ানোর কিছু নাই, উনি ততক্ষণ পর্যন্ত কোশ্চেন করবে যতক্ষণ পর্যন্ত আপনি অন্তত একটা কোশ্চেনের উত্তর দিতে পারেন। এভাবে কোশ্চেন করতে করতে আমার যতটুকু অভিজ্ঞতা, হয়তো 5টা কোশ্চেন পর্যন্ত যাবে। এই 5টা কোশ্চেনের ভিতরে আপনি যদি একটা কোশ্চেনও পারেন, আশা করা যায় আপনি পাশ করবেন। তবে এটা হচ্ছে লিস্ট চান্স, মানে এটা হচ্ছে একবার সর্বনিম্ন, খারাপ যদি কারো হয় তার জন্য এইটুকু চান্স যে তিনি 4টার ভিতর 4টা পর্যন্ত পারেন, 5 নম্বরে কি অন্তত পারছে, তাকে দিয়ে দিবে। কারণ তার এক্ষেত্রে তার লিখিত তিনি পাশ করেছেন, তার অ্যাপিয়ারেন্স ভালো, তার রেকর্ডস যেগুলো, অর্থাৎ ডকুমেন্টেশন যা নিতে বলেছে সবগুলোই তার সাথে প্রপারলি আছে। এই সব কিছু থাকার পরে যদি সে অন্তত একটা কোশ্চেন উত্তর দিতে পারে যেটা সে অ্যান্সার করেছে এরকম এরিয়া থেকে, তাহলে ওনারা ধরে নেন যে ঠিক আছে, সামহাও সে আজকে অন্যগুলো অ্যান্সার করতে পারে না, বাট সে পারে, এটুকু দিয়ে আপনি পাশ করাই দিবে। তো এই একটা বিষয় হচ্ছে লিস্ট চান্স। আর বেস্ট চান্স হচ্ছে আজকে ঠিক আজকে পর্যন্ত যে 3টে সেশন আপনাদের হয়েছে, নলেজেবল, আপনাদের কাছে হ্যান্ড আউটস আছে, আপনাদের কাছে সাজেশন গুলো অলরেডি রয়ে গেছে, আপনাদের কাছে সেখানে ডিটেলস অ্যান্সার রয়ে গেছে। এগুলো থেকে যতটুকু সম্ভব, যতটুকু আপনারা পড়তে পেরেছেন, যতটুকু আপনারা বুঝতে পেরেছেন, এটুকুকে বারবার প্রিপারেশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে কি, অনেক বেশি পড়ার চেয়ে বারবার পড়া ভালো। আপনাদেরকে আমি কয়েকটা এরিয়া বলে দিই। নাম্বার ওয়ান হচ্ছে ট্যাক্সের যে রেটটা, এটার যেই চেঞ্জ গুলো এসেছে, যেমন এবার হচ্ছে ফাইন্যান্স অধ্যাদেশের সম্ভবত জুলাই 2 এখানে হচ্ছে আপনার সার্কুলারটা হয়েছে। তো সেখানে হচ্ছে আপনার ট্যাক্সের যে হার, এটাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে। এটাকে অবশ্যই সবাই বোঝার চেষ্টা করবেন। এক্ষেত্রে একটা চেঞ্জ এসেছে, সেটা পারতে হবে। কোনো এক্ষেত্রে কোনো মাফ নাই। এটা আপনাদের কেউ একজন আজকে গ্রুপেও শেয়ার করেছেন, এটা আপনারা পড়ে নেবেন। যেহেতু সময় কম, এবং আমরা একটা প্র্যাকটিক্যাল, আপনাদেরকে আরেকটু কনফিডেন্স দেওয়ার জন্য আমরা একটু প্র্যাকটিক্যাল মক টেস্টের দিকে চলে যাব। আমি খুব বেশি এখন আর ডিপ কি বলে ডিসকাশনে যাব না, যেহেতু নেওয়াজ ভাইয়ের মধ্যে একজন অভিজ্ঞ এবং সিনিয়র মানুষ, উনি খুব ভালো পরিমাণে একটা আপনাদেরকে এই ক্ষেত্রে ইয়ে দিয়েছেন, লেকচার দিয়েছেন, এবং লেকচার এতটাই বেশি কি বলে পরিপূর্ণ ছিল যে আমি এখন আর আমার লেকচারটা ওভাবে স্লাইড ওয়াইজ আর দিতে গেলাম না। এটা হচ্ছে একটা বিষয়। আম, খুব বেশি পরিমাণে এটা জানবেন। আইন সম্পর্কে একটু জেনে নিবেন, আইনের ধারা কয়টা। এই আইনে অংশ বলে একটা বিষয় ইন্ট্রোডিউস করা আছে, কয়টা অংশ রয়েছে এটা খুব বেশি পরিমাণে হচ্ছে আপনারা আহ, স্মরণ করে যাবেন। তারপরে তফসিল সংখ্যা কয়টা, এগুলো হচ্ছে আপনাকে পাস করানোর জন্য কোশ্চেন, এবং এগুলো করবে যদি আপনি সেক্ষেত্রে হচ্ছে কনফিডেন্স এবং বিনয়ী থাকেন। আপনাকে এই ধরনের কোশ্চেন করে হচ্ছে ছেড়ে দিবে যে এই আইনে কয়টা আছে। তারপর রেয়াত, আয়করের একটা গুরুত্বপূর্ণ দিক কি, দিন শেষে তো করটাকে মেজার করা হয় যে একটা লোক কতটুকু ট্যাক্স দিবে, সরকার তা থেকে কতটুকু আদায় করতে পারবে, এটি হচ্ছে আয়করের
যে আইন, তার মূল স্পিরিটই এটা, যে একটা লোক থেকে আমি কতটুকু ট্যাক্স আদায় করে নিতে পারি, এটা সরকারের সেন্স। তো এই সেন্সটাকে বজায় রাখতে গেলে তাকে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, সেই সুযোগ সুবিধা সম্পর্কে আপনাকে সচেতন থাকতে হয়। যেমন কর রেয়াত, একটু আগে একজন ভাই কোশ্চেন করেছিলেন, কর রেয়াতের বিষয়ে আপনি দুইটা বিষয় জেনে রাখবেন। একটা হচ্ছে কর রেয়াতের ভিতরে আপনার কোন কোন খাত থেকে কর রেয়াত পাওয়ার সুযোগ রয়েছে, কোন কোন বিনিয়োগের উপরে। আর একটা বিষয় জেনে নেবেন হচ্ছে কর রেয়াত অ্যাপ্লিকেবল যেই অ্যামাউন্ট সেটা কত। এইটুকু হচ্ছে আপনাকে একটু জেনে রাখার দরকার আছে। এর বাইরে একটা জানতে পারেন কর রেয়াত সম্পর্কে কোন তফসিল এবং কোন ধারায় উল্লেখ করা আছে, এটুকু পর্যন্ত আপনার জানবেন। এগুলো সব আপনাদের সাজেশনে আছে, এই জন্য আমি আর বাড়তি এটা ডিটেলস অ্যান্সারের দিকে গেলাম না। তো তাজুল ভাই তাহলে আপনি কি কি শিখে যাচ্ছেন? এই দুটো তাজুল ভাই বিষয় হচ্ছে একটু চেঞ্জেস 30 বা সেকেন্ড তাজুল ভাই, 30 সেকেন্ড। কি ভাই? জি, আপনারা যারা ভাইভাতে অ্যাটেন্ড করবেন কাইন্ডলি হ্যান্ড রাইজ করতে থাকুন। তাজুল ভাই, আমরা ভাইভা সেশন শুরু করব 2-1 মিনিটের মধ্যেই। আপনারা হ্যান্ড রাইজ করুন, আমি আপনাদেরকে সিলেক্ট করে নেবো। হ্যাঁ, ওকে, ঠিক আছে তাজুল ভাই, ক্যারি অন। নাইস নাইস নাইস, হ্যাঁ থ্যাংক ইউ। আপনারা হ্যান্ড রাইজ করতে থাকুন, আমাদের মডারেটর সাহেব আপনাদেরকে বাছাই করে নেবেন, এরপর আমরা আপনাদের টেস্টে চলে যাবো। যেহেতু আমরা লম্বা সেশন ওখানে নিবো, আমি এখানে বেশি কিছু কিছু বলবো না। তো এই আর হচ্ছে হলো আহ, অবশ্যই যারা উপস্থিত থাকবেন ওনাদেরকে স্যার বলার চেষ্টা করবেন, এক্ষেত্রে কোনো কার্পণ্য করবেন না, এই কার্পণ্য না করাটাই উত্তম। আর বাদ বাকি থাকছে হলো গুরুত্বপূর্ণ অধ্যয়নের ভিতরে উৎসকর, এটা সরকারের খুবই কনসার্ন এরিয়া, আপনাদের পরীক্ষার সাথেও রিলেটেড। উৎসকরটা আপনাদের পরীক্ষার সাথেও রিলেটেড এবং এটা বাস্তবিক ট্যাক্স প্র্যাকটিসও খুব রিলেটেড উৎসকরটা। জি, আরেকটা বিষয় হচ্ছে অগ্রিম কর। অগ্রিম করের ক্ষেত্রে একটা চেঞ্জ আসছে। অগ্রিম করটা সম্পর্কে একটু জেনে নেবেন, কখন কখন অগ্রিম কর দিতে হয়, এই বিষয়টা। আর উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন খুব বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা হচ্ছে আপনার বেসিক্যালি কোম্পানিগুলোর ক্ষেত্রে, কোম্পানি এবং কোম্পানি বলতে যা বোঝায় তার জন্য উইথহোল্ডিং ট্যাক্স রিটার্নটা খুব গুরুত্বপূর্ণ। এটা লাস্ট ইয়াতে ছিল মান্থ ওয়াইজ, এবার এটা কোয়ার্টারলি করা হয়েছে। সেই হিসাবে এই সম্পর্ক বিষয়টা, এই বিষয়টা একটু ভালো করে মাথায় নিয়ে যাবেন। আর এর বাইরে হচ্ছে হয়তো আপনাকে জিজ্ঞেস করতে পারে ট্যাক্স হলিডে সম্পর্কে। ট্যাক্স হলিডে বিষয়টা হচ্ছে এরকম যে যে যেই ইনভেস্টমেন্ট বলতে এই ধরনের ব্যবসাগুলো বলা যায় আর কি, যেগুলো ইন্ডাস্ট্রি করা হয় বা বিজনেস করা হয়, যেগুলোর উপরে সরকার আহ, করমুক্ত রাখে, যে খাতগুলোকে, এগুলোকে ট্যাক্স হলিডে বলে। এই জায়গাটা যদি পারেন, এটা তফসিলে থাকে, সেখান থেকে একটু পড়ে নেওয়ার চেষ্টা করবেন। ওকে তো তাজুল আমরা ভাই। মোটামুটি 10:15 হয়ে গেছে, আমরা এখন সেশনে ঢুকে যাই। আসলে আচ্ছা, ঠিক আছে, আপনি সিলেক্ট করতে থাকুন, ওকে, আমরা কোশ্চেন শুরু করি। থ্যাংক তাহলে ইউ আমরা তাজুল প্যানেলে ভাই। হ্যাঁ, কে অল্প কে থাকছি? সময়ের মধ্যে আপনি খুবই গুরুত্বপূর্ণ কিছু স্পিচ দিয়েছেন। যে আমাদের ভাইভাতে যে অ্যাটেন্ড করবেন, আমরা সর্বোচ্চ 4 জন থেকে 5 জনকে সময় দিব। আর কাইন্ডলি সবাই মিউট হয়ে যান। হ্যাঁ, কাইন্ডলি সবাই মিউট হয়ে যান। ফারুক সাহেব, আপনি মিউট হয়ে যান প্লিজ। তো যে আসিফ ভাই, ফারুক ফারুক ভাই, আপনি কাইন্ডলি মিউট হয়ে আসিফ যান, ভাই, আপনি বারে বারে আনমিউট হচ্ছেন। আসিফ ভাই, আমি একটা পরামর্শ দিই। জি, পরামর্শ হচ্ছে আমাদের এই যেহেতু সবাইকে নিয়াজ ভাই আনমিউট এখনো করে দেব। আছেন, না না, আনমিউট করার দরকার নেই, সবাই মিউট থাকুন। দুই একজনের কিছু কোশ্চেন আছে, নর্মালি আজকে কোশ্চেন না করা আপনার জন্য কোশ্চেন বেটার হবে। কোশ্চেন নিলে পরে, হ্যাঁ, আমরা সেশনটা হ্যাঁ, শেষ করি, কারণ সেটাই কোশ্চেন সেটাই। নিলে একটু হয়ে যাবে, ট্র্যাক ট্র্যাক হারা হয়ে যাবে। তো আমরা শুরু করতেছি। প্রথমে হচ্ছে আরাফাত ভাই, আমি এই ইন্টারভিউর বোর্ডটার কথা বলি। আমি প্রথমে কোশ্চেনের জিজ্ঞেস করব, 2টা কোশ্চেন করে আমরা জিজ্ঞেস করব। আমি 2টা, তাজুল ভাই 2টা, নেওয়াজ ভাই 2টা। তারপরে নেক্সটে আমরা আরেকজনের কাছে যাব। তো SBM আরাফাত, হ্যাঁ, আপনি কি আসবেন আসসালামু প্লিজ? আলাইকুম। জি, আসসালামু ওয়ালাইকুম আলাইকুম। আসসালাম। জি, আর আপনার নামটা কাইন্ডলি একটু বলুন প্লিজ। আমার নাম মোহাম্মদ আরফাতুল ইসলাম স্যার। জি, আপনি কি করেন? আমি একটা ব্যাংকে আছি, প্রাইভেট ব্যাংকে। প্রাইভেট ব্যাংকে আছেন, রাইট। ইনকাম ট্যাক্সে হঠাৎ করে আপনার পদচারণা কেন, মানে কেন ইনকাম ট্যাক্সে আসতে চাচ্ছেন? ব্যাংকের চাকরি তো খুবই ভালো। আসলে আমার ইনকাম ট্যাক্সে আসার পেছনে প্রথম কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা স্বাধীন পেশা। ব্যাংকের পেশা অবশ্যই ভালো। আমি যদি ব্যাংকে কাজ করি, সেখানে আমার অনেক ক্লায়েন্টের আবার ইনকাম ট্যাক্সের জন্য ওনাদেরকে হেল্প করতে হয়। তো দেখা যাচ্ছে কি, আমি প্রতি বছর কম হলেও 20 থেকে 30টা ফাইল আমার পরিচিত যারা দেয় তাদেরকে কি করি, আমি চিন্তা করলাম কি যে আমি যদি এই জায়গায় যদি সার্টিফিকেশনটা পাই, হয়তো বা আমিও পার্ট টাইমের হিসাবে আমি এখনো সুযোগ আছে আমার। জি, বুঝতে পেরেছি। এটাই। আপনি কি পার্কিউজিট সম্পর্কে ধারণা আছে? হ্যাঁ, ধারণা আছে। বর্তমানে পার্কিউজিটের লিমিট কত? সেটা হচ্ছে কি, পার গ্রাজুয়েটের লিমিট হচ্ছে কি 10 লক্ষ টাকা।
এবার চেঞ্জেস আসছে, একটু দেখে নেবেন। জি তাজুল ভাই আপনি সেটা 20 লাখ টাকা, 20 লাখ কারণ 20 লাখ। 20 লাখ টাকা। জি তাজুল ভাই। তাজুল ভাই আপনি কাইন্ডলি আনমিউট হয়ে নেন, মিউট হয়ে নেন, আনমিউট হন প্লিজ। ও থ্যাংক ইউ, সরি। হ্যাঁ আরফাত ভাই, আপনি একটু আমাদেরকে অগ্রিম কর সম্পর্কে বলুন। অগ্রিম কর, জি। সেটা তো যদি কারো যদি গাড়ি থাকে সেক্ষেত্রে তাকে অগ্রিম কর দিতে হবে। আর যদি কেউ যদি 6 লক্ষ, যদি পরবর্তী কোনো বছর যদি 6 লক্ষ টাকা ট্যাক্স পে করে, সেক্ষেত্রে তাকে আপনার হচ্ছে কি অগ্রিম করটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, অগ্রিম কর পরিশোধের ক্ষেত্রে কোন ধারায় বলা আছে, এটা কি জানা আছে? আমার এক্স্যাক্টলি এই মুহূর্তে আর মনে পড়ছে না। ধন্যবাদ। হ্যাঁ ইয়েস ভাই। আচ্ছা, যেহেতু আপনি ব্যাংকে আছেন, অর্থাৎ অর্থের সাথে রয়েছেন, জি। আমাদের একটা হেডস আছে, সেটাকে বলা হয় আর্থিক পরিসম্পদ হতে আয়। এই হেডসটার সেকশন কত? আর্থিক পরিসংখ্যান হতে আয়, আর্থিক পরিসম্পদ হতে আয়, একটা 7 হেডস এর একটা হেডস। এই হেডস এর কত সেকশন, সেকশন কত, মানে কত সেটা সেকশনে মেবি বলা আছে? 55 মেবি, আমি এক্সাক্ট না, সেটা আমাদের দেখে নিতে হবে, আমি ভুলে গেছি এই মুহূর্তে এটা। আচ্ছা, একটা সহজ প্রশ্ন করি, সেটা হলো লক্ষ্মীপুরে একজন নারী করদাতার ন্যূনতম কর কত হবে? লক্ষ্মীপুরের একজন, সেটা হচ্ছে 3,000 টাকা। আর নতুন আইনে যার যদি প্রথমবার হলে 1,000 টাকা দিতে হবে যদি প্রথমবার ট্যাক্স দেয়। আরেকটা আছে, আরেকটা কত নতুন আইনে? নতুন আইনে সব 5,000 টাকা আছে, কিন্তু প্রথমবার দিলে 1,000 টাকা দিতে হয় আর কি। ওকে, ধন্যবাদ। জি থ্যাংক ইউ ভেরি মাচ সালাম আলাইকুম। রফাত সাহেব। আপনি আপনার প্রিপারেশন আমরা ভালো মনে হচ্ছে। আপনি আরেকটু প্রিপারেশন নিলে ইনশাল্লাহ আপনি ভাইভাতে সাকসেস হবেন, এ দোয়াই রইল। হ্যাঁ ইনশাআল্লাহ তারপরে থ্যাংক ইউ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। জি স্যামসাং এস এম, আপনি কাইন্ডলি একটু আসুন। স্যামসাং এস এম, আপনার নামটা একটু বলুন। স্যামসাং এস এম, আপনি কাইন্ডলি জয়েন করুন প্লিজ। আচ্ছা উনি মনে হয় শুনতে পাচ্ছে না। ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি একটু আসুন প্লিজ, ভাইভাতে জয়েন করুন। জি আসসালামু আলাইকুম। জি ইব্রাহিম খলিলুল্লাহ, একটা মিনিট সময় নিচ্ছি আপনার কাছ থেকে। আমাদের সেক্রেটারি সাহেব জয়েন করেছে। একটু কাইন্ডলি আপনি একটু ফ্লোর নেবেন, আপনিও আমাদের ভাইবা বোর্ডে অ্যাটেন্ড করুন প্লিজ। লুৎফর কবির সুজন ভাই, প্লিজ আপনি আমাদের ফ্লোর নেবেন কাইন্ডলি। আনমিউট করে আপনি চলে আসুন ভাইবা বোর্ডে। জি ইব্রাহিম খলিলুল্লাহ প্লিজ ক্যারি অন। আপনি কি করছেন ভাই? আমি এই মুহূর্তে একটা টেক্সটাইল কোম্পানিতে জব করতেছি, চাকরি করতেছি। জি আপনি ট্যাক্স ট্যাক্সের সরি স্যার, আমি বুঝতে পারিনি। না, আপনি কি করছেন আমি আপনার ক্লিয়ার বুঝতে পারিনি। হ্যাঁ, আমি একটা টেক্সটাইল কোম্পানিতে স্টোর ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি। আচ্ছা বুঝতে টেক্সটাইল পেরেছি। কোম্পানি। কম্পোজিট গার্মেন্টস, আপনার ট্যাক্স রেট কত হবে? কম্পোজিট গার্মেন্ট। হ্যাঁ কম্পোজিট গার্মেন্ট যদি থাকে তাহলে আপনার ট্যাক্স রেট কত হবে কোম্পানির? 22%। জি কাইন্ডলি সরি কেউ স্যার, এটা একজন বুঝতে জানেন যে কত পার্সেন্ট কম্পোজিট হলে গ্রিনের জন্য কত? কেউ একজন জানেন? 12% আর গ্রিন সার্টিফিকেট। 10%। গ্রিনের জন্য 10, আর আর কম্পোজিট? এমনি কম্পোজিট হলে পরে 12%। জি রাইট, এটাই 12%। শুনতে চাচ্ছিলাম। 12% চেঞ্জেস আসছে ভাই একটু, হ্যাঁ 12% মনে হয় সম্ভবত এখন, একটু কাইন্ডলি দেখবেন। ওকে তাজুল ভাই, লাইভের জুম ভাই ক্লাস। ভাই সবাই আনমিউট করে দেন, ইব্রাহিম মিউট ইব্রাহিম করে ভাই, দেন প্লিজ। ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি। আপনি আমাকে একটু আয়ের খাতগুলো একটু বলেন তো, কোন ধারায় আছে আর খাতগুলো কি কি? আয়ের খাত আয়ের খাত, জি 30 ধারায় আছে। আয়ের খাত হচ্ছে মোট 60টি। জি। একটা হচ্ছে চাকরি হতে আয়, ভাড়া হতে আয়, কৃষি হতে আয়, মূলধন হতে আয়, আর্থিক পরিসংখ্যান হতে আয়, ব্যবসা হতে আয়, আর হলো অন্য অন্য আয়। ধন্যবাদ ধন্যবাদ। জি নিয়াজ ভাই। ইব্রাহিম ভাই, আপনার নাম তো ইব্রাহিম, তাই না? জি স্যার। আপনি একজন বিশেষ ব্যক্তি, সেটা কি আপনি জানেন? হ্যাঁ স্যার, জানি আপনার নামে একজন বিশেষ ব্যক্তি ছিলেন, স্যার। বলতে পারবেন উনি কে? উনি নবী, আমাদের জাতির পিতা ইব্রাহিম
ওনার জীবনে একটা বিশেষ ঘটনা আছে যেটা আমরা সবাই অনুসরণ করি, সেটা কি? সেটা হচ্ছিল উনি অগ্নিতে নিক্ষেপ হয়েছিলেন। কি করেছিলেন? অগ্নিতে নিক্ষেপ হয়েছিলেন। হ্যাঁ, এবং কোরবানি, ওনার ছেলেকে কোরবানি দিয়েছিলেন। কয়েকটা ওনার পরীক্ষা ছিলেন। যেটা হলো জাতির, উনি আমাদের জাতির পিতা হিসেবে বলা হয় এবং ওনার মাধ্যমে কুরবানির ব্যবস্থা চালু হয়। ধন্যবাদ আপনাকে। ইব্রাহিম খলিল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার প্রিপারেশন ভালো, আপনি গত ভাইভাতে মনে হয় এসেছিলেন। থ্যাংক ইউ। এরপরে আসবেন হচ্ছে মোহাম্মদ সাইদ হাসান। একটু কাইন্ডলি আপনি ফ্লোর নেবেন। সম্ভব হলে ক্যামেরা অন করবেন যদি সম্ভব হয়। জি, সাইদ হাসান প্লিজ আপনি আসুন। এরপরে যে আসবেন কাইন্ডলি হ্যান্ড রাইজ করুন। জি সাইদ হাসান শুনতে হ্যাঁ, পাচ্ছেন? আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি বিবাহিত ভাইয়া? হ্যাঁ আমি বিবাহিত। আচ্ছা, বিবাহ নিবন্ধন করার জন্য কি আমার টিন লাগবে? আহ বিবাহী বিবাহ নিবন্ধনের জন্য টিন লাগবে। অর্থাৎ আমি যদি কাজী হই তাহলে আমার নিবন্ধন রেনু জি করার জন্য তাহলে আমার টিন লাগবে, তাই তো? হুম, জি জি টিন আমি লাগবে। যদি বিয়ে করতে যাই তাহলে কি টিন লাগবে? সরি একটু মানে কথাটা মানে ক্লিয়ার আসছে না, ধরেন একটু সাপোজ আবার আমি বলবেন? আমি যদি বিয়ে করতে যাই তাহলে কি আমার টিন লাগবে? না, আপনি বিয়ে করতে গেলে টিন লাগবে না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সুজন ভাই, আপনি একটু কাইন্ডলি কিছু বলুন। হ্যাঁ, লুৎফর কবির সুজন ভাই। আসসালামু আলাইকুম আসিফ ভাই, অনেক সুন্দরভাবে আপনি আমাদের এই পরিচালনাগুলো করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং পরীক্ষার্থীদের ধন্যবাদ। ওনারা অনেক পরিশ্রম করে যাচ্ছেন। আশা করি ভাইবা তো চলে আসছে। আচ্ছা, আপনি আমার সাথে ভাই, এখন যে ব্যক্তিটা, হ্যাঁ, জি উনার হ্যাঁ, উনার কোশ্চেন করবেন, পরে আপনি সামারি জি, সমাপনী বক্তব্য দিয়ে শেষ করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, ওকে। এখন ভাইয়াকে আমি একটা কোশ্চেন করতে চাই। আমাদের যে রেয়ারটা আসে, রেয়াতের যে আমরা ক্যালকুলেশনটা করি, এটা কত ধারায় আছে? আমাদের 2023-এর আইনে কত ধারায় আছে রেয়াত? আহ কর রেয়াত না? জি, আহ কর রেয়াত ধারা 4 ধারায় অব্যাহতি। 78 ধারায় আছে। ও সরি। 70। ঠিক আচ্ছা আছে, সরি। আপনি ক্যারি অন করেন। রাসুল ভাই। ভাই আপনারা তো কর আইনজীবী হবেন তাই না ভাই? কর ইনশাল্লাহ। আইনজীবী পরীক্ষা দিচ্ছেন, কত ধারার আওতায় আপনাদেরকে কর আইনজীবী বলা হয়েছে? আহ কত ধারায়? এটা মানে হলো এই আইনটা তো আপনার হলো 345টি ধারা, বাট দুই তিনশো হাজার। না না, সাতাশ দ্বারাই। হ্যাঁ। আমরা ভাইবা নিচ্ছি যেহেতু যিনি পার্টিসিপেন্ট উনি অ্যান্সার দিবেন, না পারলে পরবর্তীতে কোনো পার্টিসিপেন্টের কাছে আবার ঘুরে ফিরে কোশ্চেন যাবে। তো ভাই কত ধারায় কর আইনজীবীর বিষয় বলা আছে, এটা ছিল কোশ্চেন। ও তো আচ্ছা। একজন বলেছেন 327, উনি জি। সঠিক answer দিয়েছেন। বেসিক্যালি 327 ধারায় শিরোনামটা কি, মানে ধারাটা কি সম্পর্কে বলা আছে? ওখানে কর আইনজীবী উল্লেখ করা আছে, বাট ধারার একটা শিরোনাম থাকে, সেটা কি বলে ধারাটা? এটা এই মুহূর্তে বলতে পারছি না আসলে এটা। হ্যাঁ এটা কেউ বলতে পারেন? অনুমোদিত 327 প্রতিনিধির ধারার। কথা বলা আছে। প্রতিনিধি। নাইস নাইস, থ্যাংক ইউ। অনুমোদিত প্রতিনিধি। এটার সাথে আপনাদের একটু ছোট্ট বলে দেই, সেটা হচ্ছে যে আপনার এই হেডিং এর সাথে কিন্তু কর আইনজীবীর দায়িত্বটা চলে আসে। সেটা হচ্ছে কর আইনজীবী একজন অনুমোদিত প্রতিনিধি, তিনি প্রতিনিধিত্ব করেন করদাতার। থ্যাংক ইউ। জি। নেক্সট কোশ্চেন নিয়াজ ভাই। ফিরে আসবি। হ্যাঁ, সাইদ ভাই আপনি কি করেন? আমি হলো ইউসুফ স্টক ব্রোকারেজে আছি, এটা ব্রোকারেজে আছি। আচ্ছা, বোরকাইতে আছেন, খুব ভালো জায়গায় আছেন। তাহলে আপনার বেতনটা, আপনার যেহেতু বেতন হয়, আয়কর আইনে আপনার বেতনের যে অব্যাহতি আছে এটা কত ধারায় কোথায় বলা আছে, এবং আপনি বেতন থেকে অব্যাহতি কত, মানে অব্যাহতি কত অংশ পাবেন? আপনার আয়কর আইনে আপনার বেতনের অব্যাহতি কোথায় বলা আছে, আর বেতন থেকে আপনি কত অংশ অব্যাহতি পাবেন? বেতন থেকে আমি হলো নতুন ইয়েতে আপনার 375 টাকার পরে যে স্ল্যাব, তারপরে হলো 1 লাখ টাকা না না 10%। না, আমি সেটা বলছি না। মোট আয়, মোট আয়, আপনার আয়, মোট আয়ের কত, বেতনের বেতনের যে বেতন থেকে আপনি যে সারা বছর যে টাকাটা পান, এই হ্যাঁ। পুরো প্রাপ্ত গ্রস রিসিভের যে অ্যামাউন্টটা, এর কত অংশ আপনি অব্যাহতি পাবেন বেতন হতে?
বেতন হতে কর অব্যাহতি 10%। আর এটা কোথায় বলা আছে, এই এই কথাটা, এই এই আইনটা কোথায় বলা আছে আয়কর আইনে? এটা নিয়াজ ভাই একটু ক্লিয়ার করে দেন প্লিজ। আমি আসলে একটু কোশ্চেনটা একটু ইয়েটা মানে একটু ক্লিয়ার হতে পারিনি স্যার। মানে আমরা তো, আপনি তো একজন বেসরকারি চাকরিজীবী, তো আপনি যে বেতনটা পাবেন, এই বেতনটা হ্যাঁ যখন ক্যালকুলেশন করবেন, তাহলে আপনি তো একটা অব্যাহতি পাবেন না বেতন থেকে? হ্যাঁ হ্যাঁ, এটা কর অব্যাহতি পাবো। কত টাকা অব্যাহতি পাবেন? এই অব্যাহতিটা কত কত অংশ, মানে এই অংশ মোট 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 এর কত অংশ? আর এটা কোথায় কত কোন অংশে বলা আছে, অর্থাৎ আইনের কোন অংশে এই কথাটা বলা আছে? একটু ক্লিয়ার করে দেন ভাই, নিয়াজ ভাই ক্লিয়ার করে দেন, সমস্যা নেই। সে খুব আমাদের, আমি যে বেতন থেকে গ্রস যে ইনকামটা করতেছি, অর্থাৎ আমি সারা বছর যে বেতনটা পাই, সেটা হল যদি 7 লাখ হয়, তো 7 লাখের আমরা কি বলছিলাম, 1/3 বাদ যাবে। হ্যাঁ, এটা বলা আছে ষষ্ঠ তফসিলে, 27 এটা হলো নাম্বার, ষষ্ঠ তফসিলে পার্ট 27 ঠিক 27 পয়েন্টে এই কথাটা বলা আছে, এটা একটু দেখে নেন। মানে ওই যে 5 লক্ষ টাকার কম মানে। আর ওইটা হলো আরো বিষয় আছে, সেটা হচ্ছে যদি মানে আমার 4 লাখ টাকার 4.5 লাখ টাকার উপরে যায়, তাহলে আমি নিতে পারবো না, অর্থাৎ 1/3 অথবা 4,50,000, এইটা দুইটার মধ্যে যেটা কম। যেটা কম, হ্যাঁ জি জি। ঠিক আছে সাইদ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারও প্রিপারেশন ভালো, আর একটু একটু এই কয়েকটা দিন সময় আছে, কাইন্ডলি একটু পড়লে আপনারও ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে আসবেন হচ্ছে, আমরা আর সাইদ ভাইয়ের দুইজনকে জন্য একটা নিব। পরামর্শ ছিল সাইদ ভাই। জি ভাইয়া, সরি ভাইবা বোর্ডে ভাইবা বোর্ডে যদি আপনাকে কোনো কোশ্চেন করা হয় জি। এবং কোশ্চেন বুঝতে না পারলে অবশ্যই দুঃখিত বলে হচ্ছে কোশ্চেন বোঝার জন্য জানতে চাইবেন। আর যদি উত্তর না পারেন তাতে হেসিটেট করার কিছু নাই, এবং সেক্ষেত্রে মানে এভাবে করে হচ্ছে সময় না করে ফ্র্যাঙ্কলি বলবেন, স্যার এই মুহূর্তে উত্তরটা মাথায় আসছে না বা স্মরণ নেই, অথবা আমি এটা জানি না। এটাতে কোনো সমস্যা নেই, এটার জন্য আপনার ভাই ভাই হবে না, বাট এটা এটিকেট হিসেবে কাউন্ট হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। জি, রুহুল কুদ্দুস সাহেব আপনি কাইন্ডলি আসুন, আরেকজন হ্যান্ড রাইজ করুন, আমরা লাস্ট নিয়ে নিব। হ্যাঁ, রুহুল কুদ্দুস সাহেব আপনি কাইন্ডলি ফ্লোরে আসুন। হ্যাঁ Yes, জি আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ রুহুল কুদ্দুস সাহেব। আপনি কি করছেন এখন? স্যার আমি একটা ডেভেলপমেন্ট প্রজেক্টে ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কর্মরত আছি। যে আপনি গত ক্লাসে ভাইবা দিয়েছিলেন তাই তো? জি স্যার। জি। এবার বাজেট, বাজেট তো শুনেছেন, বাজেটটা ডিক্লারেশন করেছে কে? কে দিয়েছে বাজেট? বাজেটটা দিয়েছে অর্থ উপদেষ্টা, সরি ফাইন্যান্স উপদেষ্টা আর কি, অর্থ উপদেষ্টা বাজেটটা প্রেজেন্ট করেছে। কি নাম কি ওনার? ডক্টর সালেউদ্দিন আহমেদ। ডক্টর সালেউদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল তাই তো কোন এক সময়? জি স্যার। জি। আচ্ছা, বর্তমানের এনবিআর এর চেয়ারম্যানের নাম কি? ডক্টর রহমান স্যার। ওকে, থ্যাংক ইউ রুল কুদ্দুস সাহেব। জি, সুজন ভাই প্লিজ। হ্যাঁ, রুল কুদ্দুস ভাই, আমাদের যে অন্যান্য উৎস থেকে একটা আয় আছে, এই অন্যান্য উৎস থেকে যে আয়টা হয় এটা কত ধারায় বলা আছে, কত থেকে কত ধারা? এটা ধারা 67-তে বলা আছে। হম, একটু মানে চিন্তা করেন, মানে একটু কোশ্চেনটা শুনেন তারপরে অ্যান্সারটা বলেন। কত ধারায় বলা আছে, কত ধারা থেকে কত ধারা? আচ্ছা, ধারা 67 থেকে 69 ধারা। 66 থেকে 69 ধারা, ঠিক আছে, ধন্যবাদ ভাইয়া। আপনার আরেকজন ক্যারি অন করেন। হ্যাঁ আজল ভাই। জি, থ্যাংক ইউ ভাই। তো ডেভেলপমেন্ট প্রজেক্টে আছেন, জি। এই আপনার এখানে কি বিদেশি লোকজন এসে কাজ করতে আসে? জি আসে আসে। আচ্ছা ভাই, এই আপনি যদি নিবাসী কাকে বলে এই সংজ্ঞাটা পড়ছেন না? জি স্যার এটা কত পড়েছি। ধারায়, কত ধারায়? নিবাসী আহ, ধারা 2-এর সংজ্ঞাতে বলা আছে 183 দিন যদি কোনো ব্যক্তি আহ, আহ, বাংলাদেশে অবস্থান করে তাহলে তাকে নিবাসী হিসাবে বলা হয় আর কি। আরো কিছু বলা আছে? আরো বলা আছে যে আহ, 90 দিন অথবা তার পূর্ববর্তী বছরের 300, তার 3 বছরের মধ্যে যদি সরি স্যার আমার এই মুহূর্তে মনে আসতেছে না, তবে এখানে আচ্ছা আরেকটা ঠিক কথা। আছে, ঠিক আছে, আমি এটার সাথে এটার আমি এক্সপ্লেনেশন মানে ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে এটার সাথে একটা সম্পূর্ণ কোশ্চেন করি। কোশ্চেন স্যার হচ্ছে এরকম, ধরেন আপনার প্রজেক্টে একজন লোক আসছেন, তিনি আসছেন গত বছরের এই আপনার হচ্ছে
অর্থাৎ আমাদের যে ফাইন্যান্সিয়াল শেষ এই অর্থ বছর শেষ হয়েছে, এটা মার্চ মাসে উনি আপনাদের প্রজেক্টে জয়েন করছেন, এবং এই যে আপনার জুলাইতে আপনি অ্যাসেসমেন্টে গিয়েছেন, ঠিক আছে? ওনার করের হার কত হবে? ওনার করের হার হবে 30%, স্যার। কেন 30% হবে? উনি অনিবাসী হিসেবে ওনাকে করের হার ধার্য করা হচ্ছে। আচ্ছা, তাহলে আরেকটা বিষয় বলুন তো, একজন বাংলাদেশী উনি গত 5 বছর ধরে বিদেশে আছেন, মানে ইয়েতে থাকেন, ইউএসএ থাকেন, একবার ওখানেই সেটেলড, ঠিক আছে? তো উনি আবার বাংলাদেশের করদাতা, এবং উনি এসেছেন হলো মার্চ মাসে, তাহলে ওনার কত হবে হার? স্যার, সেক্ষেত্রে উনি যদি ওই অর্থ বছরে 183 দিনের বেশি অবস্থান করেন বা 183 দিন অবস্থান, তাহলে ওনাকে নির্বাসী কর দিতে হবে, ট্রিট করা হবে, এবং সেক্ষেত্রে ওনাকে কর ধার্য করা হবে আর কি। আচ্ছা, এক্ষেত্রে আমি একটু বলে দিই, সেক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে বেসিক্যালি এই ধারাটা, মানে যে অবস্থানের যে বিষয়টা আছে, এটা সম্পৃক্ত না আর কি। যদি তিনি আচ্ছা, বাংলাদেশি নাগরিক হন এবং নন রেসিডেন্সও হন, উনি কিন্তু ওই যে আপনার যেটা নিবাসী করদাতা তার সুবিধাটা পাবেন। আর আপনার যেটা ছিল, যেটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে উনি যে কোনো, মানে অর্থাৎ কারেন্ট যেই অর্থ বছর সেক্ষেত্রে 90 দিন, এবং প্রিভিয়াস কনজিকিউটিভ 4 অর্থ বছর মিলে যদি 365 পড়ে, তাহলে উনি নিবাসী ইয়েটা পাবেন, অর্থাৎ অনিবাসী হবেন না আর কি। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ। তাজুল ভাই, একটা ছোট্ট জিজ্ঞাসা ছিল, মানে বাংলাদেশিদের জন্য যেটা বললেন যে বাংলাদেশ আমেরিকাতে সেটেল বাংলাদেশ, এইটা আসলে মোট বিস্তারিত কোথায় পাবো? আমি যদি কাইন্ডলি রেফারেন্স একটু বলতেন। আচ্ছা, আমরা আশা করছি আমাদের এই সেশনের পরে সামনে আমাদের ট্রেনিং সেশন গুলো আসবে, আবার আপনাদের যে গ্রুপটা থাকবে এটাও আমরা আশা করছি অ্যাক্টিভ থাকবে, এক্ষেত্রে আমরা সংযুক্ত থাকবো, ঠিক আছে? জি, সেই ক্ষেত্রে আপনার টাইম নলেজ শেয়ারিং হয়ে যাবে, যেহেতু আমরা এখন ভাইবাটা কন্টিনিউ করছি, এটা শেষ করি, আর নিয়াজ ভাই। আমরা প্রয়োজন গ্রুপে মেসেজ দিয়ে দিচ্ছি, কেমন? ওকে, ধন্যবাদ ভাই। জি, থ্যাংক ইউ। রুহুল কুদ্দুস ভাই, আমাদের আয়কর আইনে আপনি তিনটা ফাইনাল চূড়ান্ত কর, তিনটা চূড়ান্ত করের কথা বলেন, সেকশন সব বলতে পারবেন? সঞ্চয়পত্র কর্তৃক সঞ্চয়পত্র ইন্টারেস্ট থেকে যে করটা আসে, ওখান থেকে যে ট্যাক্সটা কাটা হয়, এটা চূড়ান্ত কর হিসাবে ট্রিট করা হয় আর কি। আর দুইটা? এই মুহূর্তে মনে করতে পারছি না, সরি। সঞ্চয়পত্রের ওইটা সেকশন কত, কত ধারায় ওটা বলা আছে? এটা তফসিলে বলা আছে, তফসিল 3-এ বলা আছে। না, ওইটা সেকশন ধারা 105-এ। ধন্যবাদ। জি, থ্যাংক ইউ রুহুল কুদ্দুস সাহেব, আপনি ভালো, আপনার প্রিপারেশনও ভালো। আশা করতেছি আমি আপনার জন্য শুভকামনা রইল। হ্যাঁ, জি। কামরুল হাসান, চিটাগং থেকে। এখন আসবেন হচ্ছে আশিকুর রহমান অঞ্জন সাহেব, আপনি কি কাইন্ডলি ফ্লোর নেবেন প্লিজ? আপনি লাস্ট ক্যান্ডিডেট আমাদের জন্য। জি, আমাদের স্যার কাছে আমরা একজন পরীক্ষা দিতে চাই, ভাই। স্যার আমার একটা পরীক্ষা দিয়েন স্যার, আমি দিতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ওকে। আশিকুর রহমান অঞ্জন সাহেব, আপনি কি করছেন একটু আপনার সম্পর্কে বলুন প্লিজ। স্যার, আমি সদ্য পড়াশোনা শেষ করেছি, এই মাসে আমার এলএলএম কমপ্লিট হয়েছে। আমি আপাতত বেকার আছি। আপনি বেকার আছেন, তাই তো? আপনার পড়াশোনা কোন সাবজেক্টে করেছেন? এলএলবি, এলএলএম। এলএলবি, তাই তো, আইনের ছাত্র। ট্যাক্স যেহেতু আপনি রিটেনে পাস করেছেন, তার মানে আমি ধরে নিচ্ছি আপনার ট্যাক্সের ভালো জ্ঞান রয়েছে। ডিপিএস এর, আপনি যে ডিপিএস এর কত টাকা পর্যন্ত আপনি রিয়াদ পাবেন? ডিপিএস, আপনার যদি ডিপিএস থাকে ট্যাক্স রিটার্ন ক্যালকুলেশনে কত টাকা পর্যন্ত রিয়াদ পাবেন? স্যার, এই মুহূর্তে মনে করতে পারছি না। আচ্ছা, ঠিক আছে। আর আরেকটা কোশ্চেন আপনার জন্য, ট্যাক্স ডে কি? ট্যাক্স ডে হলো কর দিবস স্যার, 30শে নভেম্বর। 30শে নভেম্বর ব্যক্তির জন্য। জি, এটা ঠিক ব্যক্তি আছে। আর আপনার হচ্ছে ডিপিএস এর, যদি আপনার ডিপিএস থেকে থাকে তাহলে 1,20,000 পর্যন্ত আপনি বেনিফিট পাবেন। ঠিক আছে। সুজন ভাই। আচ্ছা ভাইয়া, আপনার যে আমরা যে রেয়াতের বিষয়ে সঞ্চয়পত্র ক্ষেত্রে আমরা কত লাখ টাকা পর্যন্ত রেয়াত পাবো একজন ব্যক্তির ক্ষেত্রে প্রতি বছর যখন সে ট্যাক্স ক্যালকুলেশন করবে? 6 লাখ টাকা। আর একটু চিন্তা ভাবনা, আমার কাছে একটা জিনিস মনে হচ্ছে, যারা ইন্টারভিউ দিচ্ছেন তারা একটু দ্রুত অ্যান্সার দেওয়ার চেষ্টা করতেছেন। একটু প্রথমে আগে কোশ্চেনটা শুনবেন, কোশ্চেনটা শুনে তারপরে অ্যান্সারটা দিন। একটু সময় নিন, সমস্যা নেই, মানে শোনার সাথে সাথে অ্যান্সার দেওয়ার দরকার নেই। একটু তাহলে কি মাথায় একটু কাজ করে ভালো আর কি। আচ্ছা, আর একটু চিন্তা করেন। স্যার, প্রশ্ন যদি আরেকবার করতেন তাহলে একটু সুবিধা হয়েছে।
জিনিসপত্রের ক্ষেত্রে আমরা কত টাকা পর্যন্ত রেয়াত পাবো একটা অর্থ বছরে যখন আমি ট্যাক্স ক্যালকুলেশন করি? স্যার আমার যতটুকু মনে পড়তেছে 6 লাখ স্যার। আচ্ছা, রেয়াতের বিষয়টা কি আপনি বুঝেন? রেয়াতটা কি? কর রেয়াত? হ্যাঁ, কর রেয়াতটা কি, এটা কি বুঝেন? স্যার মোটামুটি পুরোপুরি ক্লিয়ার না। সুজন ভাই আপনি মানে একটু একটু ক্লিয়ার বলেন না আমাকে কর রেয়াত। ক্লিয়ার করে দেন, উনি হয়তো বা একটু গ্যাপ আছে, আপনি একটু বলে দেন সবার জন্য। হ্যাঁ আচ্ছা, স্পেশাল, সমস্যা নেই। মানে কি, আমরা ধরেন সাপোজ ইনকাম করলাম, একটা লোক ধরেন 100 টাকা ইনকাম করলো, আমরা কিন্তু ইনকামের উপর পুরাটার উপরে কিন্তু আমরা ট্যাক্স ক্যালকুলেশন করি না। আমরা ইনকাম থেকে সে যদি স্যালারি ওনার হয়, তাহলে আমরা তাকে 1/3 বা 5 লাখ টাকা, মানে এখন নতুন আইনে 5 লাখ হয়েছিল, আগে ছিল 4.5 লাখ টাকা, এখান থেকে যেটা কম বেশি না সেটা পাবে, ঠিক আছে? আর যদি ব্যবসায়ী হয় সেক্ষেত্রে সে কোনো মাপ পাবে না, সে তখন সেলস থেকে এবার ক্যালকুলেশন করবে। এখন ইনকাম থেকে আমরা প্রথমে কি ইনকাম ক্যালকুলেশন করব, ঠিক আছে? ক্যালকুলেশন করার সময় ধর আমার একটা ট্যাক্স আসলো, সাপোজ 100 টাকার উপর আমার 10 টাকা ট্যাক্স আসলো সাপোজ। এখন 10 টাকা কিন্তু আমাকে দিতে হবে না, আমাকে তখন ক্যালকুলেশন করতে হবে এই 100 টাকার উপরে আমি কি পরিমাণ ইনভেস্ট করছি সেটার উপর। তখন ইনভেস্টে আবার একটা ক্যালকুলেশন আছে যে টোটাল ইনকাম থেকে 0.3% বা আমি যেটা ইনভেস্ট করছি এটা 15%, বা আপনার হলো 10 লাখ, দশ এই লক্ষ তিনটার হ্যাঁ, মধ্যে। পড়ছিলাম আমি রিটার্নের আগে, হ্যাঁ এটা মনে পড়লো এখন। হ্যাঁ, এখন আমি তো ঝালাই করে দিচ্ছি, এই তিনটার মধ্যে যেটা কম সেটা সে এটা পাবে, ঠিক আছে? তো এটাই বলে কর রেয়াত আর কি। যাই হোক, এখন আমি একটু বেশি মনে হয় আলাপ করে ফেলেছি আর কি, না স্যার, কোশ্চেন করতে। ক্লিয়ার হইলাম আর ঠিক আছে আমার জিনিসটা সাজুল এটা ভাই, আমার প্লিজ। জন্য চালায়। জরুরি ছিল। অসংখ্য সাজুল ভাই, ধন্যবাদ। হ্যাঁ, জি, জি স্যার। আশিক সাহেব, আইনজীবী মানুষ, আপনি তো আইনের ছাত্র, আমাকে একটু বলতে পারেন একটু কষ্ট করে যে অ্যাক্ট এবং অর্ডিন্যান্স এই দুটোর কি পার্থক্য? আমরা প্রতি বছর ফাইন্যান্স অ্যাক্ট পাইতাম, এবারে পাইছি অর্ডিন্যান্স মানে অধ্যাদেশ। এই যে এবারে নাম চেঞ্জ হলো কেন? অর্থাদেশ মানে এটা একটা আদেশ, আর পূর্ণাঙ্গ আইন না। আর পূর্ণাঙ্গ আইন হলে সেটা বিধি আকারে, যেমন আয়কর আইন 2023 এটা একটা পূর্ণাঙ্গ আইন, কিন্তু অর্ধাদেশ মানে জাস্ট কিছু চেঞ্জেস আসছে, সেটা একটা আদেশ আকারে প্রজ্ঞাপিত হয়েছে, কিন্তু এটা সম্পূর্ণ আইন না। অধ্যাদেশটার আদেশ কে দেয়? রাষ্ট্রপতি। আপনি উত্তর সঠিক দিয়েছেন, কিন্তু ওনাকে সুযোগ দেওয়া উচিত ছিল ভাই। রাজীব ভাই, আপনি সরি, সঠিক উত্তর উনি, দিয়েছেন, হ্যাঁ উনি কিন্তু পয়েন্টে ওনাকে আসেন না, এই জন্য দিলাম আর কি। জি নিয়াজ ভাই। আচ্ছা, আপনার রিটার্ন কেমন হয়েছে? লিখিত পরীক্ষা কেমন হয়েছে আপনার? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। আচ্ছা, তাহলে একটু আমাকে বলেন, একজন কর আইনজীবী হিসেবে করদাতাকে আপনি যে সকল সেবা প্রদান করবেন, জি স্যার। এরকম কয়েকটা সেবার কথা বলেন তো। আপনি তো আইনজীবী হবেন। মূলত রিটার্ন দাখিল এবং রিটার্ন পূরণ সম্পর্কে তাদেরকে জ্ঞান দেওয়া এবং সহযোগিতা করা, তারপরে করের পরিধি সম্পর্কে তাদেরকে জ্ঞান ধারণা, কর রেয়াত সম্পর্কে তাদেরকে জ্ঞান ধারণা দান করা, করের সুবিধা সম্পর্কে তাদেরকে জ্ঞান ধারণা দান করা, তারপরে দেশের নাগরিক হিসাবে আহ, আমি বলছি করদাতাকে আপনি সেবা দেবেন, জ্ঞান না সেবা। কি কি সেবা দেবেন? ও আচ্ছা আচ্ছা, রিটার্ন দাখিলে সুবিধা প্রদান, তারপর সুবিধা দেবেন না রিটার্ন রিটার্ন প্রস্তুত করে দেবেন? জি স্যার, রিটার্ন প্রস্তুত এবং দাখিলে আর কি আপনি পরামর্শ। পরীক্ষার খাতায় কি লিখছেন সেটা বলেন। স্যার এটাই তো লিখছিলাম। থ্যাংক আচ্ছা ইউ। ঠিক আছে যে আশিকুর রহমান সাহেব আপনার। কামরুল হাসান সাহেব চিটাগং থেকে, চট্টগ্রাম জি থেকে কামরুল হাসান। হ্যাঁ হ্যাঁ, নেবো ভাই। ভাই। শেষ করে। জি জি, থ্যাংক ইউ আসিফ ভাই আপনাকে বলেন। অঞ্জন সাহেব। জি থ্যাংক ইউ আপনাকে। আপনার আরেকটু প্রিপারেশন নিতে হবে, আপনার যে কদিন সময় আছে একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে। ফরিদ জি আশিক স্যার, ভাই, আমাকে উদ্দিন দোয়া কেমে। রাখবেন আশিক স্যার, ভাই, সফল হয়ে আশিক ভাই, ভালো পাশে আসতে পারি। আশিক ভাই, আপনাকে আমি শুধু একটা ছোট্ট পরামর্শ দিই। আপনাদের প্রথম ক্লাসের স্লাইডটা পেয়েছেন না? আপনি গ্রুপে কি স্লাইড গুলো পেয়েছেন, মানে লেকচার শিট গুলো পেয়েছেন? আপনার মাইক অন করেন। জি স্যার, 3টা ক্লাসের লেকচার শিট গুলো আমি সব পেয়েছি। এগুলো অন্তত একবার করে পড়ে দেন, ঠিক আছে? ইনশাল্লাহ আপনার জন্য ভালো হবে। থ্যাংক ইউ। স্যার আমার জন্য সবাই দোয়া রাখবেন। জি জি, আসসালামু ইনশাল্লাহ। আলাইকুম। ঠিক আছে ফরহাদ হোসেন সাহেব, সিএমএ আপনি চেয়েছিলেন। হ্যাঁ ভাই, আমি একটু একটু ফ্লোর নিতে চাচ্ছি আর কি, আমি একটু বেরোবো, তো আমি একটু কাজে যাবো, আপনি একটু ফ্লোর, আমার যদি একটু ফ্লোর দিতেন, আমি একটু কিছু কথা বলে তাহলে আপনারা একটু কন্টিনিউ করতেন আর কি। আমরা শেষ করে দেবো আমি ভাই, একটু আপনি 2টা মিনিট নিয়ে তারপর শেষ করে দিব আমরা। হ্যাঁ 45-এর দিকে শেষ করে দিব ইনশাল্লাহ। সুজন ভাই।
ঠিক আছে, ঠিক আছে। ওকে। আর আর এই ফরিদ ফরিদ বা ফরহাদউদ্দিন আসতে চেয়েছিলেন, প্লিজ আপনি কি আসবেন লাস্ট? পরে দেখ কামরুল ভাই ওই যে চিরাং থেকে, উনি তো 2বার মাইকে ঢুকে গেছে, ওনাকে আগে ধরেন। স্যার আমি আসছি। আহ, কে বলছেন প্লিজ, নাম বলুন প্লিজ। জি স্যার, আমি আচ্ছা, ফরহাদ হুসাইন। জি জি, আপনি প্লিজ, হ্যাঁ ঠিক আছে, আপনি সিএমএ কোয়ালিফাইড তাই তো? জি না স্যার, ওই নাম রানিং আর কি, এর জন্য নামটা ছিল আর কাটি নাই। আচ্ছা, ভেরি গুড। আপনার আপনি একটু কাইন্ডলি বলুন যে আপনার যদি, আপনি কখনো নিজে নিজে রিটার্ন জমা দিয়েছেন? জি না স্যার, আমি রিটার্ন জমা দেই নাই। আচ্ছা ঠিক আছে, ট্যাক্স হলিডে সম্পর্কে ধারণা আছে? জি স্যার, ট্যাক্স প্রতি ইয়ার বছরের নভেম্বরের 30 তারিখ হচ্ছে ট্যাক্স ডে, কিন্তু এখন নতুন আইনে ট্যাক্স ডেটা উঠাই দিছে আর কি। ট্যাক্স হলিডে ভাইয়া, হ্যাঁ 30 ট্যাক্স তারিখ হচ্ছে হলিডে, শেষ দিন। ট্যাক্স হলিডে। ট্যাক্স হলিডেটা হচ্ছে আমার এমন একটা ওয়ার্ড, মানে এটা কর একটু অবকাশ। জি জি রাইট, এরকম ঠিক জি আছে, স্যার, এটা কর একটু পড়ে অবকাশ। নিন, হ্যাঁ এখন বিস্তারিত বলতে গেলে অনেক সময় লাগবে। তাজুল ভাই প্লিজ। জি স্যার, কর অবকাশ। ভাই আপনি শুধু এই যে এই অধ্যাদেশের আলোকে পরের হারগুলা বলেন, নতুন যে ফাইন্যান্স অধ্যাদেশ হয়েছে পরের জি, হারটা বলেন। প্রথমে মনে হচ্ছে করমুক্ত যে কর্মকর্তা স্ল্যাব। এসে 3.5, এখন যেটা অ্যাক্টিভ হবে আমরা যেটা জমা দিব, এটা হচ্ছে 3.5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত। আর পরবর্তী 1 লাখ টাকা হচ্ছে 5%, পরবর্তী 4 লাখ টাকা হচ্ছে 10%, সরি পরবর্তী 1 লাখ টাকা হচ্ছে 5%, 4 লাখ টাকা 10%, পরবর্তী 5 লাখ টাকা 15%, পরবর্তী 5 লাখ টাকা 20%, পরবর্তী 20 লাখ টাকা 25%, আর অবশিষ্ট টাকা যেটা এটার উপর হচ্ছে 30%। জি নেওয়াজ ভাই প্লিজ। আচ্ছা, আপনার আমি একটা ছোট প্রশ্ন করি, ডিভিসি কি বলতে পারবেন? ডিবিসি হচ্ছে এই ডকুমেন্ট। অ্যাব্রিভিয়েশনটা বলেন আগে। ডিবিসি আপনি তো সিএ কোম্পানির ক্ষেত্রে অবশ্যই অডিট রিপোর্ট লাগে, ডিভিসি অডিট রিপোর্ট লাগে, সেটা আমরা একটু জানতে চাই, এটা কি? আমিও জানি না, আমাকে একটু বলবেন। ডকুমেন্ট ডকুমেন্ট ভেরিফিকেশন কোড। থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ ফরহাদ হোসেন সিএমএ। জি জাহাঙ্গীর আর লুৎফর কবির সুজন ভাই, আপনি একটু কাইন্ডলি আসুন, আমরা শেষ করে দিব আর 2-3 মিনিটের মধ্যে। আপনি জাস্ট সবার মধ্যে, আমাদের এই আয়োজন ছিল 3টা দিন, আমরা আপনাদের সবাইকে সেবা দিলাম, এই ব্যাপারে একটু জাস্ট 2-1 মিনিট কথা বলে তারপরে আমরা সামারি টানবো সবার শুভকামনা জানিয়ে। ঠিক আছে লুৎফর কবির ভাই। আচ্ছা, ধন্যবাদ সকল পরীক্ষার্থীদের। আমি এতক্ষণ আপনাদের ভাইবারটা একটু শুনলাম আর কি। যতটুকু বুঝলাম মোটামুটি সবারই প্রিপারেশন ভালো, কিন্তু একটা জিনিস কি একটু নার্ভাস হয়ে যায়। নার্ভাসটা আমাদের মধ্যেও ছিল আসলে। ভাইবা জিনিসটা এরকম, অনেক পারা জিনিসটাই দেখা যায় ঠিক মতো মানে উপস্থাপন করা যায় না, এটা নার্ভাস হওয়ার কিছু নাই। আর আরেকটা বিষয় বলবো, আপনাদের যা পড়া মানে পড়েছেন, বা আমি এর আগের দিন আপনাদের প্রথম দিনই বলেছি, পরীক্ষার খাতায় যা লিখেছেন ওই প্রশ্নটা আপনারা আবার একটু নিজেরা রিভিশন দিন এই অ্যান্সার গুলা, এবং অলরেডি আমাদের এখানে স্লাইড দেওয়া আছে। ঠিক আছে, স্লাইড দিয়ে দিয়েছে ইমতিয়াজ ভাই। আপনারা ওইখান থেকে আপনার একটু কোশ্চেনের অ্যান্সার গুলো একটু ভালো করে আবার একটু দেখেন, যে আপনার কোন অ্যান্সারটা আপনি পারেন নাই সেই জিনিসটা দেখবেন। আর আপনারা বেশি মানে ঘাবড়ানোর কিছু নেই। আপনারা মনে করেন আপনারা কিন্তু আইনজীবী হবেন, এবং আইনজীবী হওয়ার পরে কিন্তু আপনাদের পরবর্তী ধাপটা শুরু হবে পড়ালেখার। আপনারা যাই পড়েছেন না কেন, যখন আপনার প্র্যাকটিক্যালি যাবেন, তখন কিন্তু আপনাদের আসল ইয়াটা হবে আর কি, নলেজটা বাড়বে। তো এখন এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কি, যে ধরেন ধারাগুলা পড়া আর কি, ধারা যেরকম আপনার মোট টোটাল কয়টা খাত আছে, খাতের আয় ইয়াগুলা ধারাগুলা কি কি, ব্যবসা খাতে আয়, চাকরি খাতে আয়, 7টা খাতের আয়টা আপনারা জানবেন। তারপরে কর রেয়াতটা জানবেন। তারপরে আপনার রেয়াতের কিভাবে বেনিফিটের এগুলো দেখবেন। তারপরে আপনার স্ল্যাবটা দেখবেন, ট্যাক্স স্ল্যাবটা কিভাবে ক্যালকুলেশন করে এগুলা। মানে তারপরে আরেকটা কোশ্চেন আপনার যেটা ইম্পর্টেন্ট, যে আপনারা যে ধারায় আপনারা কর আইনজীবী হচ্ছেন, 327 ধারাটা, এটা একটু আপনার ব্যাখ্যাটা একটু পড়ে যাবেন। এটাকে বলা হয় অনুমোদিত প্রতিনিধি। ওই অনুমোদিত প্রতিনিধির মধ্যে আপনার এই ধারাটা আছে। তা আপনারা বেশি ঘাবড়ানোর কিছু নাই, মানে আপনারা পড়ে যাবেন। মানে আমার কথা হইলো
অনেকে দেখলাম একটু মানে হঠাৎ করে অ্যান্সার দিয়ে দেয়, একটু হঠাৎ অ্যান্সার দিয়ে না, একটু শুনেন তারপর অ্যান্সারটা দিয়ে। মানে আমি চাচ্ছি যে আপনারা যাতে ভুল না করেন, মানে আর যেটা পারবেন না একটু স্কিপ করে যান, যে স্যার মনে পড়ছে না বা পড়েছিলাম, এইভাবে কোশ্চেন গুলো করবেন, মানে পজিটিভলি পলাইটলি। মানে এর আগে আপনার বলেছিলাম ভাইবা বোর্ডে অনেকটা গেস্টার পোস্টার, মানে আপনার ফেসিয়াল মুভমেন্ট এবং সব ওয়েল ড্রেস আপে যাবেন, ওয়েল ড্রেস আপে যাবেন, চুইং গাম চিবাবেন না, মানে তারপরে মুখে কোনো মানে দাঁত ব্রাশ করে যাবেন সুন্দর করে, মানে একটা কি মানে ওয়েল ইকুইপাইড, মানে ইকুইপাইড, মানে আপনার দেখতে যাতে একটা মনে হয় যে আপনি একজন আইনজীবী। কারণ আমাদের কিন্তু, আমি সবসময় একটা জিনিস বলি আমাদের সবার সাথে যখন আমি কথা বলি ফ্রাঙ্কলি, আমাদের কিন্তু মুখের এই যে ভাষাটা না, এই ভাষাটা দিয়ে আমাদের টাকা ইনকাম করতে হবে। মানে আমার আমার আপনাকে দেখানোর কিছু নাই। মানে আমি যখন একজন ক্লায়েন্টের কাছে যাব, এই যে একটু আগে নেওয়াজ ভাই একটা কথা বললো যে আমরা যখন একটা ক্লায়েন্টকে আমরা কি কি দিব বা কি সার্ভিস দিব, তখন একজন অ্যান্সার দিচ্ছেন যে আমরা জ্ঞানমূলক কথাবার্তা বলেছেন। আসলে জ্ঞানমূলক না, আপনি আগে ক্লায়েন্টকে আশ্বস্ত করবেন যে আপনি মানে আপনাকে দ্বারা উনি কাজটা করতে পারবে, এই ব্যাপারগুলো তাকে তুলে ধরতে হবে। যাই হোক, মানে আপনাদের সাথে আমাদের মানে জাস্ট শুধু এই কোর্সটা না, আপনাদের সাথে আমাদের একটা ম্যারাথন সম্পর্ক থাকবে। আশা করি আমরা ভবিষ্যতে আপনাদের সাথে পাবো। শুধু ভাইবা পর্যন্ত শেষ হবে না, আমি এর আগেও বলেছি আপনাদের ট্যাক্স বার পর্যন্ত আমরা সাথে আছি, এবং ট্যাক্স বারের পরবর্তী যে আপনাদের যে আইনজীবী হওয়ার যে স্বপ্ন, সেই স্বপ্নেও কিন্তু আমরা আপনাদের পথের পাথে হিসেবে থাকবো। অতএব আপনারা আমাদের বড় ভাই বলেন বা স্যার বলেন, যেটাই বলেন, বা সিনিয়র বলেন, ইনশাল্লাহ আপনাদের পাশে আমরা আছি এবং আপনারা আপনার পাশে থাকবেন। এবং অনেক শুভকামনা এবং দোয়া রইলো। নার্ভাস হবেন না, কুল ব্রেনে ঘুমাবেন। আপনার যেদিন যার যেদিন ভাইবা, এর আগের রাতে খুব কুল ব্রেনে ঘুমাবেন, মোবাইলটা সাইলেন্ট করে ঘুমাবেন, যাতে আপনাদের পরীক্ষাটা ভালো হয়। এবং সবার প্রতি অনেক শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, অসংখ্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যার। জি, সুজন ভাই, নিয়াজ ভাই, 30 সেকেন্ডের মধ্যে কিছু বলতেন প্লিজ। ধন্যবাদ। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে শুকরিয়া আদায় করতেছি, আর তার পরবর্তীতে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি ট্যাক্স লয়ার সোসাইটির এই কমিটিকে এবং কমিটির যারা এত চমৎকার করে সারা বাংলাদেশের আইটিপি লিখিত পরীক্ষা উত্তীর্ণ ভাইবা ক্যান্ডিডেটদের জন্য সহজকরণের জন্য এই যে চমৎকার আয়োজন করেছেন, সেই আয়োজনের সাথে যারা ছিলেন সকলকেই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর যারা আমাদের সাথে এই 3 দিন আইন শেখার জন্য সময় দিয়েছেন, আমাদের সাথে ছিলেন, তাদেরকেও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা না থাকলে আমাদের আয়োজন সার্থক হতো না। আর আপনারা আইনজীবী হওয়ার পরে আমাদের আরেকটা সার্থকতা হবে, সেখানেও আমরা আপনাদেরকে নিয়ে আরো কিছু সার্থক ভূমিকা পালন করার চেষ্টা করব এবং চেষ্টা করব আপনাদেরকে সাথে নিয়ে বুক ফুলিয়ে বাংলাদেশকে দেখানোর জন্য যে হ্যাঁ, আপনাদের সাথে আমরা ছিলাম, আমাদের সাথে আপনারা ছিলেন এবং ভবিষ্যতে থাকবেন। সবারই সুস্বাস্থ্য এবং ভালো মৌখিক পরীক্ষার হবে এই প্রত্যাশায় সকলের জন্য দোয়া রইল এবং শুভকামনা রইল। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার। ভাই, থ্যাংক ইউ। তাজুল ভাই 30 সেকেন্ড। হ্যাঁ ভাই, প্লিজ। জি, থ্যাংক ইউ। আমি যে সেম বলবো, আপনি একটু ওই যে কমেন্ট মেসেজ সেকশনে কিছু কোশ্চেন আসছে, এগুলো শেষে ভাই একটু। না না, রাত হয়ে গেছে ভাই, 11টা বাজে তো ভাই। না, আপনি বলে দিন। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনারা 3 দিন অনেক আমাদেরকে সময় দিচ্ছেন, দুই একটা কোশ্চেন ছিল, যদি একটু সুযোগ দেন তাহলে পরে আমরা ভাই, কয়েক- তাজুল ভাই আপনি 30 জি, সেকেন্ড আমাদের শেষ করুন। জি, থ্যাংক ইউ সবাইকে। ওয়েলকাম টু ট্যাক্স অঙ্গন। আপনারা আইনজীবী থ্যাংক ইউ হয়ে স্যার। গেছেন, থ্যাংক ইউ এতটুকু স্যার। অনুভূতি নিয়ে আমরা আপনাদের সামনে আছি ইনশাল্লাহ। শুধু জি 2টা স্যার। গুরুত্বপূর্ণ নোট। নাম্বার 1 হচ্ছে আপনি জ্ঞানের জগতে প্রবেশ করেছেন, জি আর স্যার। সেকেন্ড থিং হচ্ছে একটা হিউজ নেটওয়ার্কে আসার সুযোগ পাচ্ছেন। আর আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করেন, এই একটা সনদ আপনাকে একটা ক্লাস দিবে, একটা সোসাইটি দিবে, যেটা আপনার চেয়ে অনেক যোগ্য লোক এই সোসাইটিতে আসার সুযোগ পায় না। কারণ হচ্ছে আল্লাহ তাকে ওভাবে এটার জন্য সিলেক্ট করেন নাই। আপনি আসার পরে বুঝতে পারবেন যে সকল জায়গাতে কিভাবে আপনার অ্যাকসেপ্টেন্স বাড়ে। ইভেন আপনি যদি জবে থাকেন, আপনার কোম্পানিতে আপনার অ্যাকসেপ্টেন্স বাড়বে, আপনার কমিউনিটিতে আপনার অ্যাকসেপ্টেন্স বাড়বে। আপনি ফরেন বিভিন্ন বিজনেসম্যানদের সাথে কাজ করার সুযোগ পাবেন। বাংলাদেশে ট্যাক্স আইনজীবী শুধু ট্যাক্স নিয়ে কাজ করে এমন না, এটা অনেকগুলো গভর্নমেন্ট ডিপার্টমেন্টের সাথে এটা রিলেটেড হয়ে যায় টাইম টু টাইম, সার্ভিস বাড়াতে বাড়াতে। সেই হিসেবে আপনি অনেক বড় কাজের জন্য প্রিপারেশন নিচ্ছেন ইনশাল্লাহ। ডে ওয়ানে আপনি অনেক কাজের চাপ পাবেন এমন না, কিন্তু যদি আপনি জ্ঞানগত ধারা বজায় রাখতে পারেন, সিনিয়রদের সাথে এবং বন্ধুদের সাথে, অর্থাৎ আইনজীবী বন্ধু, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারেন, আপনি খুব ভালো করার সুযোগ পাবেন। আবারও আপনাদের সবাইকে ট্যাক্স অঙ্গনে ওয়েলকাম জানিয়ে আমাদের পরিধিতে, আমাদের অনুযায়ী হিসেবে আমরা সাদর
সম্ভাষণ জানাচ্ছি, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করুন অনেক সবাই। অনেক ধন্যবাদ স্যার আপনার। থ্যাংক ইউ তাজুল ভাই, আপনার স্মাইলিং ফেস আসলে খুবই অ্যাট্রাকটিভ। থ্যাংক ইউ ভাই, আমরা খুবই হ্যাপি আপনাদের নেওয়াজ ভাই, তাজুল ভাই আপনাদের মতো এক্সপার্টকে পেয়ে আমাদেরকে ট্রেন আপ করালেন। আমরা সত্যি অনেক আপনাদের প্রতি কৃতজ্ঞ। তো আপনার বিশেষ করে আমাদের এই 3 দিন যারা ছিলেন সবাইকে আমরা আমাদের সোসাইটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং শুভকামনা জানাচ্ছি যেন আপনারা ভবিষ্যতে আমাদের আমাদের একই ক্যানোপিতে চলে আসেন, একই ছাতার নিচে আমরা একসাথে কাজ করব সবাই মিলে। দেশটাকে এগিয়ে নিয়ে যাব, দেশের কর অঙ্গনকে এগিয়ে নিয়ে যাব এবং কর ব্যবস্থাকে আরো সুন্দর করে ঢেলে সাজাবো সবাই একসাথে মিলে। এই শুভকামনা রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আর যে মেসেজ আসিফ ভাই গুলো করেছেন, ছোট্ট, ভাইয়ের কথা ছিল। আসিফ ভাই সরি সরি, একটু ছোট্ট বিষয় বলি। জি আর সেটা হচ্ছে, যারা নতুন করে আইনজীবী হবেন ইনশাল্লাহ, আপনারা অনেকেই হচ্ছে অপরচুনিটির প্রয়োজন হয়, যে আপনি প্র্যাকটিসের জন্য আপনার কারো না কারো হেল্প প্রয়োজন হয়, অনেকের এই সুযোগ থাকে না। আপনারা অবশ্যই আমাদের যে ডেডিকেটেড যে আপনাদের গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা কারো যদি এমন হয় যে তিনি কোনো একটা অফিসের সাথে সংযুক্ত হয়ে কাজটা শিখতে চান, করতে চান, কোনো সিনিয়রের সাথে সংযুক্ত হতে চান, আপনারা এখানে ইন্টারেস্ট গুলো জানিয়ে দিবেন। রাইট। আমরা আমাদের যে সোসাইটির যারা সিনিয়র আইনজীবী সবাই আছি, আমরাই আপনাদেরকে অন্তর্ভুক্ত করে নেব। আমাদের হিউজ অনেক বিশাল পরিধি আছে আমাদের, মানে সারা দেশব্যাপী লোক আছে, কোনো সমস্যা নাই। যে কোনো না কোনো অফিসটা আপনাদের প্র্যাকটিসের সুযোগ হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। ঠিক আছে তাজুল ভাই। আমার ইচ্ছা আছে স্যার, আমি যেখানে আছি এটা থেকে ছেড়ে আমি, আমার আল্লাহ যদি আমাকে সনদ দেয়, আমি প্র্যাকটিসে চলে যাবো আপনাদের সঙ্গে যোগাযোগ করে। ওকে, ইনশাল্লাহ মাসুদ রানা ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। তো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা গ্রুপে করবেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর রাত যেহেতু বেশি হয়ে গেছে, আর কারো সময় নষ্ট করব না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ, সবাইকে শুভকামনা এবং সবাইকে আশা করতেছি সবাই সনদ পাবেন এই প্রত্যাশায় সবার জন্য দোয়া রইলো। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম, আপনাদেরকেও ধন্যবাদ।